আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদেরকে দেখো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আছে, তো এইটার বায়োলজি কিছু প্রশ্ন, সিলেক্টেড প্রশ্ন সলভ করবো। সেই সাথে ধরো যে হাজী দানেশও আসছে, প্লাস হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে, এরকম দুইটা বিশ্ববিদ্যালয়ের কমন কিছু প্রশ্ন আছে। যদিও প্রশ্ন সংখ্যা খুব বেশি না, কারণ এই ইউনিভার্সিটিগুলোতে তোমার বেশি দিন ধরে তো এই ইউনিভার্সিটিগুলো হয় নাই, যার জন্য এদের অ্যাডমিশন টেস্টে খুব বেশি প্রশ্ন মানে এমন না যে খুব বেশি প্রশ্ন আসছে। আর বায়োলজিতে থাকে হচ্ছে মার্কস কম, মানে 20 করে মার্কস যদি থাকে তাহলে তুমি ওই অনুযায়ী ধরলে দেখবা যে এখানে খুবই কম পরিমাণে প্রশ্ন হয়। সো আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সলভ করে দেওয়ার। তো চলো আমরা আজকে হচ্ছে একদম ফুল সিলেবাস সহজে আছে, এই ফুল সিলেবাস সহ আমরা দেখবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করি, শুরু করে দিই। দেখো এইখানে তোমাদের কাছে যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা, যে কোন ক্ষারটি শুধু ডিএনএ অণুতে পাওয়া যায়, ঠিক আছে? কোন ক্ষারটি শুধুমাত্র ডিএনএ অণুতে পাওয়া যায়। এখন তোমরা সবাই জানো যে ডিএনএ এর মধ্যে কি কি থাকে ভাইয়ারা। ডিএনএ এর মধ্যে থাকে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন বা এটিজিসি। আর যদি বলি আরএনএ যেটা আছে, এই আরএনএতে কোনটা পাওয়া যায় ভাইয়ারা? আরএনএতে হচ্ছে তোমার অ্যাডিনিন পাওয়া যায়, থাইমিনের পরিবর্তে ইউরাসিল পাওয়া যায়, গুয়ানিন পাওয়া যায়, আর সেই সাথে কি পাওয়া যায়? এই যে সাইটোসিন পাওয়া যায়। তার মানে দেখো এইটা হচ্ছে আরএনএতে পাওয়া যায়, এইটা পাওয়া যায় ডিএনএতে। তার মানে ডিএনএতে তোমার কোনটি পাওয়া যায়? ডিএনএতে শুধুমাত্র থাইমিন যেটা আছে, এই টি যেটা আছে, এই টি হচ্ছে থাইমিন। ডিএনএতে শুধুমাত্র কোনটা পাওয়া যায়? এই যে থাইমিন যেটা আছে। আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার এই যে এই থাইমিন, ঠিক আছে? আনসার হচ্ছে তোমার এই যে এই থাইমিন। আর যদি বলি আরএনএতে কোনটা পাওয়া যায়, এই যে আরএনএ যেটা আছে, আরএনএতে পাওয়া যায় হচ্ছে ইউরাসিল। এটা কোথায়? এটা শুধু আরএনএতে, শুধু আরএনএতে পাওয়া যায়। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? শুধু ডিএনএতে পাওয়া যায় হচ্ছে থাইমিন, আর শুধু আরএনএতে পাওয়া যায় হচ্ছে ইউরাসিল। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই, ঠিক আছে? দেখো এখানে যে প্রশ্নটা আছে যে প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের কি কোষ? এই যে দীর্ঘতম যে কোষ আছে, এই দীর্ঘতম কোষ কোনটা? অনেকের কাছে অনেক কিছু মনে হইতে পারে, বাট এই যে তোমার লোহিত রক্তকণিকা যেটা আছে, অনেকের কাছে এটা মনে হতে পারে নিউরন, নেফ্রোসাইট, বাট সবাই জানো তোমরা এটা স্বাভাবিকভাবে এটা কোনটা হবে? এটা হচ্ছে নিউরন কোষ যেটা আছে, এই নিউরন কোষ। অর্থাৎ এইটার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 1.37 মিটার, 1.37 মিটার নিউরন কোষ যেটা আছে। এইটা হচ্ছে প্রাণীদেহের সবচাইতে কি দীর্ঘতম কোষ। আর লোহিত রক্তকণিকা হচ্ছে, এটা হচ্ছে রক্তের সবচাইতে বড় কোষ। রক্তের সবচেয়ে বড় কি? কণিকা, ঠিক আছে? কণিকা। এইটুকু মাথায় রাখতে হবে তোমাদের। এখন তোমাদের যদি বলি যে আরও কিছু ইনফরমেশন এখান থেকে মাথায় রাখতে পারো, যেমন তোমার হচ্ছে পিপিএলও আছে, তারপরে হচ্ছে এই পিপিএলও যেটা আছে এটার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে বলতে পারো তুমি সবচেয়ে ক্ষুদ্র কোষ বা মাইক্রোপ্লাজমা যেটা আছে, এই মাইক্রোপ্লাজমা যেটাকে আমরা পিপিএলও বলে থাকি, পিপিএলও বা কি মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা এটা কি? এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কোষ, সবচেয়ে ক্ষুদ্র, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র 0.1 কিমিটার মাইক্রোমিটার। এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে তোমাদের যে জিনিসটা আসবে আসার মতো আছে, ধরো যে তোমাদের বললো যে সবচাইতে বড় প্রাণী মানে প্রাণী কোষের মধ্যে যেমন উট পাখির ডিম আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ, একটা হচ্ছে দীর্ঘতম কোষ, আরেকটা যদি বলি প্রাণীদেহের বড় কোষ। প্রাণীদেহে বড় কোষ, সবচাইতে বড় কোষ এটা কোনটা? এটা হচ্ছে তোমার উট পাখি যা আছে, এই উট পাখির ডিম, উট পাখির ডিম, ঠিক আছে? এটা হচ্ছে সবচাইতে বড় কোষ। এরপরে তোমার যদি বলে যে প্রাণীদেহের এককোষী কোষের মধ্যে সবচাইতে বড় কোনটা? এককোষী কোষের মধ্যে সবচাইতে বড় হচ্ছে বড় উদ্ভিদ কোষ, এককোষী বড় উদ্ভিদ কোষ, এককোষী বড় উদ্ভিদ কোষ। আচ্ছা এখানে যেহেতু জায়গা একটু কম, সো আমি এখানে এই যে দেখো এই সাইডে লিখলাম এককোষী বড় উদ্ভিদ কোষ। এককোষী বড় উদ্ভিদ কোষ এটা কোনটা? কেউ বলতে পারবা? এটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া বা অ্যাসিটাবুলারিয়া, ঠিক আছে? যদি বলি বহুকোষী বড় উদ্ভিদ কোষ, বহুকোষী বড় উদ্ভিদ কোষ এটা হচ্ছে তোমার র্যামি,
ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে তোমাদের, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। অর্থাৎ একটা ইনফরমেশন আমি বলে দিই, একটা প্রশ্ন যখন পড়বা সেই প্রশ্নের সাথে রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন তোমাদের ভালো মতো পড়তে হবে। অর্থাৎ ওই প্রশ্নের সাথে রিলেটেড বা ওই প্রশ্নটা যে টপিক থেকে আসছে ওই টপিকটা ক্লিয়ার করে ফেলবা। হাজি দানেশের প্রশ্ন কিন্তু আহামরি খুব একটা কঠিন হয় না, সো তোমাদের জন্য এই প্রশ্নগুলো আনসার করা কিন্তু খুবই ইজি। তো চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? দেখো মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা 16 জোড়া, 19 জোড়া, 23 জোড়া নাকি 25 জোড়া? কত? সবাই এটা জানি আমরা, এটা কত জোড়া বলো তো? মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তোমাদের এই যে এই 23 জোড়া যে আছে, এই 23 জোড়াটা হচ্ছে তোমাদের আনসার। আর ক্রোমোজোমের জন্য ক্রোমোজোম মনে রাখার কৌশল, এটা মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল আমার একটা ভিডিও আছে, এইটা হচ্ছে শর্ট ভিডিওতে, ঠিক আছে? মনে রাখার কৌশল এইটার জন্য কি আছে, আমার একটা শর্ট ভিডিও আছে, মেসন পেজেই পাওয়া যাবা তোমরা শর্ট ভিডিও, বা তোমাদের ইউটিউবেও তোমরা দেখতে পারো যে ক্রোমোজোম সংখ্যা মনে রাখার কৌশল বাই মেসন, এইরকম ভিডিওটা যে আছে ওই ভিডিওটা দেখবা। ওই ভিডিওতে ইনশাল্লাহ তোমরা দেখলে তোমাদের একদম ক্রোমোজোম সংখ্যা মনে রাখার মানে যে কৌশলটা আছে, তোমরা যে কোনো প্রাণীর বা তোমাদের বইয়ে যেগুলো প্রাণীর নাম উল্লেখ আছে সবার ক্রোমোজোম নাম্বার তোমরা কি করতে পারবা, মুখস্থ করতে পারবা, ঠিক আছে? খুব সহজেই মুখস্থ হবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে, মায়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কি হয়, ক্রসিং ওভার সম্পন্ন হয়? দেখো তোমরা সবাই জানো ক্রসিং ওভার, তো প্রথমে যেটা আছে ক্রসিং ওভার কোথায় সম্পন্ন হয়? ক্রসিং ওভার আমাদের সম্পন্ন হয় কোথায় বলো তো? তোমাদের লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন উপপর্যায়ে যেটা, ঠিক আছে? মিওসিস এক যে আছে, মিওসিস একের প্রোফেজ একের কোন উপদশায়? প্যাকাইটিন যে উপদশাটা আছে এই প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার সংঘটিত হয়। এখন এই ক্রসিং ওভার যেটা আছে কার কার মধ্যে সংঘটিত হয়? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, মাথায় রাখতে হবে। কিসের মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সংঘটিত হয়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিড কোনটা? যারা হচ্ছে দুইটা ভিন্ন ক্রোমোসোমের মধ্যে যে ক্রোমাটিড থাকে তাদেরকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সংগঠিত হয়, মধ্যে সংগঠিত হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এরপরে কোন স্থানে সংগঠিত হয়? যে স্থানে কাইজামাটা সৃষ্টি হয়। কি হয়? কাইজামাটা, এক্স আকৃতির কাইজমাটা সৃষ্টি হয়, এক্স আকৃতির কি কাইজমাটা সৃষ্টি হয়, বা ক্রস আকৃতি যেটা আছে এই ক্রস আকৃতির কাইজমাটা। এই জিনিসগুলো তোমাদের একটু জাস্ট মাথায় রাখতে হবে। এরপরে দেখো তোমাদের যেটা আছে জাইগোটিন যে আছে, এই জাইগোটিন মানে কি? জাইগোটিন মানে হচ্ছে জোড়া বাঁধা, অর্থাৎ এইখানে তোমার কি করে, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। হোমোলোগাস আর কি বাইভ্যালেন্ট, হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস আর সেই সাথে কি বাইভ্যালেন্ট, এই ইনফরমেশনগুলো বেশি আসে, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো কি হয়? বেশি আসে তোমার এই হাজি দানের সম্বন্ধে, হাজি দানেশে এই ইনফরমেশনগুলো থেকে বেশি আসে। আর খুবই সহজ প্রশ্ন হবে, এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। তারপর যদি তোমার বলি লেপ্টোটিন দশা যেটা আছে, এখানে কি দেখা যায়? ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস দেখা যায়। এই লেপ্টোটিন দশায় কি দেখা যায়? ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস দেখা যায়, যেটা দেখতে অনেকটা কিসের মতো দেখা যায়? এই ফুলের বুকের মতো দেখা যায়, ঠিক আছে? এরপর যদি বলি তোমার ডিপ্লোটিন দশায়, ডিপ্লোটিন দশায় কি হয়? তোমার এই যে লুপ যা আছে এই লুপের সৃষ্টি হয়। যদি তোমার হচ্ছে কাইজমাটা একটি মাত্র স্থানে সৃষ্টি হয় তাহলে লুপ হবে তোমার 180 ডিগ্রি, আর যদি কাইজমাটা দুই বা ততোধিক স্থানে তৈরি হয় তাহলে লুপ সৃষ্টি হবে কত ডিগ্রি? লুপের মধ্যবর্তী কোণ হবে তোমার হচ্ছে 90 ডিগ্রি। এই ইনফরমেশনগুলো জাস্ট একটু মাথায় রাখবা, এই লেপ্টোটিন, ডিপ্লোটিন, এই ইনফরমেশনগুলো জাস্ট একটু মাথায় রাখবা। আর এই ক্রসিং ওভার হয় কোথায়? তোমার হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এবং ক্রসিং ওভার যত বেশি হবে তত বেশি ভ্যারিয়েশন বা বৈচিত্র্য সৃষ্টি হবে, ঠিক আছে? ক্রসিং ওভার যত বেশি তত বেশি কি ভ্যারিয়েশন বা বৈচিত্র্য সৃষ্টি হবে। ক্রসিং ওভার হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু হবে না। এই ইনফরমেশনগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে তোমাদের। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো মায়োসিসের ফলে কি সৃষ্টি হয়? গ্যামেট জাইগোট, গ্যামেট সৃষ্টি হয়, জাইগোট সৃষ্টি হয়, মায়োসাইট সৃষ্টি হয় নাকি মায়োফিল সৃষ্টি হয়? তো তোমরা কিন্তু এটা সবার জানার কথা, ঠিক আছে? এটা সবার জন্যই কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। তো মায়োসিসের ফলে কি সৃষ্টি হয়? সবাই জানি আমরা যে মায়োসিস মানে কি। মায়োসিস হচ্ছে আমাদের কি বিভাজন? মায়োসিস হচ্ছে এটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে? এটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এটা তো সবাই জানি আমরা, হ্রাসমূলক কি বিভাজন, এটা মাথায় রাখতে হবে, হ্রাসমূলক বিভাজন। এবং এইখানে কি হয়? নিউক্লিয়াস একবার তোমার হচ্ছে নিউক্লিয়াস দুইবার, বাট ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুবার আর কি হয়? ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে যায়।
নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজোম কি হয় একবার বিভাজিত হয়। এবং এই যে এটা যে হইলো এই হ্রাসমূলক বিভাজন এবং এর ফলে তোমার কি সৃষ্টি হয় জানো, ফলে তোমার যে অপত্য কোষ সৃষ্টি হলো সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পাওয়া যায়। এই যে অপত্য কোষটা যে সৃষ্টি হলো সেই অপত্য কোষটা কি বলতো, সেই অপত্য কোষটা হচ্ছে তোমার গ্যামিট। অর্থাৎ মায়োসিসের ফলে তোমার কি সৃষ্টি হয়, এই গ্যামিট সৃষ্টি হয়। অর্থাৎ মাতৃকোষটা তোমার মায়োসিস কোষ বিভাজনের ফলে বিভাজিত হয়ে দুইটা অপত্য মানে মায়োসিস কোষ বিভাজনের ফলে তোমার কি হয়, এই মায়োসিস কোষ বিভাজনের ফলে তোমার মাতৃকোষটা বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। সেই অপত্য কোষটা যে আছে সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তোমার কি হয়ে যায়, মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। যেহেতু মাতৃকোষের অর্ধেক হয়ে যায় ফলে তোমার এটা কি হয়েছে, এটাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন। এবং এর ফলে কি উৎপন্ন হয়েছে, এই গ্যামিট উৎপন্ন হয়েছে। কারণ গ্যামিট যেটা আছে এটা কি, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এই গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে। গ্যামিট হচ্ছে কি, এই গ্যামিট হচ্ছে তোমার এই যে হ্যাপ্লয়েড যে আছে এই হ্যাপ্লয়েড। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর জাইগোট যেটা আছে এটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড এটা তো সবাই জানো, ঠিক আছে। সেই সাথে জাইগোট সম্বন্ধে আরেকটা ইনফরমেশন মাথায় রেখে অনেকে ভুল করে, যেটা বেসিক প্রশ্ন হিসেবে দেয়। জাইগোট কিন্তু বহুকোষী না, জাইগোট হচ্ছে এককোষী। জাইগোট হচ্ছে এককোষী। অনেকে না জাইগোটকে বহুকোষী মনে করে, বাট জাইগোট কিন্তু অলওয়েজ এককোষী ভাইয়ারা। এই জিনিসটুকু মাথায় রেখো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো কোনটি ফসফোপ্রোটিন, এই যে এই প্রশ্নটা আছে এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। তবে দেখবা অনেক জায়গাতে তোমাদের দেওয়া আছে যে কোনটা ফসফোলিপিড, এই টাইপের প্রশ্ন আসে, কারণ যেগুলো হচ্ছে অন্য অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। বাট এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটা ফসফোপ্রোটিন। এটা হাজি দানেশ কত সালে আসছে, 16-17 সেশন আছে। এই 16-17 সেশনে তো এখানে তুমি যে কাজটা করতে পারো, এখানে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে প্রোটিনের প্রকারভেদ যেটা আছে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে প্রোটিনের প্রকারভেদ। কত অধ্যায়, তৃতীয় অধ্যায় বা কোষ রসায়ন যে অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায়, ঠিক আছে। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। তো এইটা হচ্ছে প্রোটিনের প্রকারভেদ যে টপিকটুকু আছে, এই প্রোটিনের প্রকারভেদের উদাহরণ দেওয়া আছে। প্রোটিনের প্রকারভেদ যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে করে, তোমার এই যে এই টাইপের টপিক থেকেই প্রশ্ন করবে। কারণ মাঝখানে অনেক দিন তারা শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে নাই। আবার তার মধ্যে হাজি দানেশ কিসে ছিল, গুচ্ছে ছিল, ঠিক আছে ভাইয়ারা। যেহেতু হাজি দানেশ গুচ্ছের মধ্যে ছিল, তাই মাঝখানে তাদের কিন্তু আবার প্রশ্ন অনেক দিন অনেক বছর প্রশ্ন হয় না। গত বছর হয়েছে শুধু 24-25 সেশনে। এখন দেখো কোনটি ফসফোপ্রোটিন, প্রোটিনের প্রকারভেদ। এইটা প্রোটিনের প্রকারভেদ, এই টপিক থেকে তোমার কি করতে হবে, পড়তে হবে। এখন দেখো এই ক্যারোটিন যেটা আছে, ক্লোরোফিল যেটা আছে, এই ক্যারোটিন আর ক্লোরোফিল যেটা আছে, এই ক্যারোটিন আর ক্যারোটিন আছে, তারপর কি আছে তোমার ক্লোরোফিল আছে, তারপরে তোমার যেটা আছে যে এই যে হিমোগ্লোবিন আছে, আরেকটা কোনটা আনসার, আরেকটা আছে তোমার হচ্ছে দুধের ক্যাসিনোজেন। তো ফসফোপ্রোটিন কোনটা, এই ফসফোপ্রোটিন হচ্ছে দুধের ক্যাসিনোজেন। সেই সাথে মাথায় রাখতে হবে তোমাদের, বলো তো কোনটা, কি মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার ডিমের ভাইটালিন আছে যে, এই ডিমের ভাইটালিন এটা দুধের ক্যাসিনোজেন। সেই সাথে কি ডিমের ভাইটালিন, ডিমের ভাইটালিন এরা হচ্ছে তোমার হচ্ছে কি ধরনের প্রোটিন, এরা হচ্ছে ফসফোপ্রোটিন। এবং মাথায় রাখবা এই ফসফোপ্রোটিন কেন বলা হয় ফসফেট গ্রুপযুক্ত প্রোটিন, ফসফেট গ্রুপযুক্ত কি প্রোটিন, ফসফেট গ্রুপযুক্ত কি প্রোটিন। এই ইনফরমেশনটুকু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এরপরে ক্যারোটিন আছে, ক্লোরোফিল আছে, হিমোগ্লোবিন আছে। এইগুলা কি, এগুলো হচ্ছে একটা রঞ্জক পদার্থ। যেহেতু এরা হচ্ছে রঞ্জক পদার্থ, এইটা হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। তো এদেরকে কি বলবো আমরা, এদের নাম বলবো আমরা হচ্ছে ক্রোমোপ্রোটিন, ঠিক আছে। এই ক্যারোটিন ক্লোরোফিল ওরা কি, ওরা হচ্ছে A, B, D, এরা কি, এরা হচ্ছে ক্রোমোপ্রোটিন। অর্থাৎ যেটা হচ্ছে রঞ্জক যুক্ত, ঠিক আছে। এরা কি, এরা হচ্ছে রঞ্জক পদার্থ যুক্ত, তাই এদের নাম হচ্ছে তোমার কি ক্রোমোপ্রোটিন। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। এর মধ্যে হিমোগ্লোবিন যেটা আছে, এই হিমোগ্লোবিনকে তোমার আরেকটা ভাগে ফেলা যায়, সেটা হচ্ছে লৌহ বিশিষ্ট প্রোটিন যেটা আছে, বা আয়রন সালফার প্রোটিন যেটা আছে, এই আয়রন গ্রুপ বিশিষ্ট প্রোটিন হচ্ছে তোমার এই হিমোগ্লোবিন। আবার সে তার মধ্যে যেহেতু রঞ্জক পদার্থ আছে, তাই সেটাকে আমরা ক্রোমোপ্রোটিনের আন্ডারেও ফেলতে পারি। ক্লোরোফিল, ক্যারোটিন, হিমোগ্লোবিন এরা কি, এরা হচ্ছে তোমার কি প্রোটিন, এরা হচ্ছে ক্রোমোপ্রোটিন। এই ইনফরমেশনগুলো জাস্ট একটু তোমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন চলো আমরা দেখবো যে ব্যাকটেরিয়ার নামকরণ কে করছে। দেখো কে ব্যাকটেরিয়ার নামকরণ করেন, এই যে এটা এরেনবার্গ, লিউয়েনহুক, ডারউইন নাকি ল্যামার্ক। তো এটা তোমাদের ব্যাকটেরিয়ার নামকরণ কে করছে, নামকরণ করেছে এই যে এরেনবার্গ যে আছে, এই লিউয়েনহুক যে আছে, এই লিউয়েনহুককে কি বলা হয় বলো তো, এই লিউয়েনহুক হচ্ছে ব্যাকটেরিওলজির জনক। কিসের জনক, ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজির জনক, ঠিক আছে। ব্যাকটেরিওলজির জনক কে, এই লিউয়েনহুক। যদি বলি আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে, লুই পাস্তুর। আধুনিক ব্যাকটেরিওলজির জনক, আধুনিক ব্যাকটেরিওলজির জনক নাম কি, এই ব্যক্তির আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছে তোমার লুই পাস্তুর যে আছে, এই লুই পাস্তুর। কেন,
ওনাকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলে, কারণ উনি আরও পরবর্তীতে মানে প্রথমে হচ্ছে তোমার লিউয়েনহুক যে তত্ত্বটা দিছে সেই তত্ত্বের থেকে আরও আধুনিক তত্ত্ব বা আরও মডিফাই করে আরও গোছানো তথ্য কে দিয়েছে, তোমার এই হচ্ছে তোমার হচ্ছে এই লুই পাস্তুর, যার জন্য লুই পাস্তুরকে কি বলি আমরা, আধুনিক ব্যাকটেরিওলজির জনক। সেই সাথে তোমাদের আরও কিছু ইনফরমেশন মাথায় রাখতে হতে পারে, যেটা হচ্ছে তোমার এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা রোগের জন্য দায়ী জীবাণু আবিষ্কার করছে কে, রবার্ট কচ। রবার্ট কচ যক্ষা রোগের দায়ী জীবাণু, দায়ী জীবাণু কি করছে, আবিষ্কারের জন্য কি পাইছে, নোবেল পাইছে। ঠিক আছে, আবিষ্কারের জন্য কি পান, নোবেল পান। এটা কে, এটা হচ্ছে তোমার এই রবার্ট কচ। সেই সাথে উনি কি করছে, সেই সাথে উনি আরেকটা আবিষ্কার করছে, যেটা হচ্ছে কলেরা রোগের যে জীবাণু আছে না, ভিব্রিও কলেরা, এই ভিব্রিও কলেরা যক্ষা রোগের জন্য দায়ী জীবাণু কোনটা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, এই যক্ষা রোগের ইংরেজি নাম হচ্ছে টিউবারকুলোসিস, আর যক্ষা রোগের দায়ী জীবাণু কোনটা ভাইয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সেই সাথে যদি বলি তোমার এই রবার্ট কচ আরও কি করছে, উনি হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী জীবাণু যেটা, সেটা হচ্ছে ভিব্রিও কলেরা, সেটাও কি করছে, আবিষ্কার করেছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ডারউইন যা আছে, এই ডারউইনের কাজ কি বলতো, এই ডারউইন হচ্ছে তোমার একটা, এই যে ডারউইন কি করছে, ডারউইন হচ্ছে তোমার অর্জিত বৈশিষ্ট্যের যে উত্তরাধিকার বা বিভিন্ন মতবাদ যা আছে, যেটা হচ্ছে ডারউইনিজম, এই ডারউইনিজমের প্রবক্তা ল্যামার্কের কথা যদি বলি, ল্যামার্ক হচ্ছে নব্য ডারউইনবাদ, অর্থাৎ ডারউইনের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলার আরও কি মডিফাইড বা আরও তোমার স্পেসিফিক আরও গোছানো তথ্যকে দিছে এই ল্যামার্ক দিছে, অর্থাৎ ডারউইনের পরে দিছে হচ্ছে তোমাকে এই ল্যামার্ক। ডারউইন এর নাম কি, চার্লস ডারউইন। আর ডারউইন কিসের প্রবক্তা, তোমার ডারউইনবাদ বা ডারউইনিজমের প্রবক্তা, অর্থাৎ বিভিন্ন মতবাদ আছে, এই মতবাদগুলো একটু জাস্ট দেখতে পারো তোমরা। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন আমাদের পরবর্তী প্রশ্ন যেটা আছে, সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত কোথায়, সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত, এটা আমাদের প্রশ্ন হতে পারে ছত্রাক, শৈবাল কোষ, ব্যাকটেরিয়া কোষ নাকি সবুজ উদ্ভিদে। সহজ হিসাব যেটা, ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য আছে ওইখানে তুমি পেয়ে যাবা যে ব্যাকটেরিয়ার মধ্যে কি নেই, কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই। কোথায় নেই, এই সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত, এটা কোথায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষে, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষ যে আছে এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে কি নাই বলো তো ভাইরা, এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে কোনো সুনির্দিষ্ট কি নাই, নিউক্লিয়াস নাই। ঠিক আছে, এই ইনফরমেশনটুকুই জাস্ট মাথায় রাখবা। আর এই যে শৈবালের, এই শৈবালের মধ্যে তোমার কি বলতো, এই শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে অনেকগুলা, এই ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ পড়বা, শৈবাল কোষে ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ, এই ইনফরমেশনটুকু একটু পড়ো তো ভাইয়ারা। এটা আসে অনেক সময় যে কোথায় তারকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়, কোথায় জিগনেমা আকৃতির। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কি প্রকারভেদ, এই ইনফরমেশনটুকু মাথায় রাখবো, ক্লোরোপ্লাস্টের কি প্রকারভেদ। সেই সাথে আরও কি পড়বা, দেখো এই ব্যাকটেরিয়া কোষে তোমার কি সুনির্দিষ্ট নিউক্লিয়াস, তারপরে বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলি আমরা, সিনসিটিয়াল কোষ বা হচ্ছে প্লাজমোডিয়াম। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলি, সিনোসাইটিক। বহু নিউক্লিয়াস যুক্ত কি কোষ বলো তো ভাইয়ারা, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ কোনটা, তোমার হচ্ছে সিনোসাইটিক বা সিনোসাইটস। ঠিক আছে, যদি বলি বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষ, বহু নিউক্লিয়াস যুক্ত কি কোষ, প্রাণী কোষ। প্লাজমোডিয়াম বা সিনসিটিয়াল কোষ, বা কি কোষ, সিনসিটিয়াল। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো জাস্ট একটু মাথায় রাখো। এরপরে নিচের কোন গ্রুপের জীব কি প্রকৃতির, থ্যালোফাইটা যা আছে, থ্যালোফাইটা প্রকৃতির, ফানজাই, ব্যাকটেরিয়া, প্লান্ট নাকি নেমাটোড। এই থ্যালোফাইটা প্রকৃতি, এই থ্যালোফাইটা হচ্ছে তোমার কিসের বৈশিষ্ট্য জানো, এটা হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য। তার মানে ছত্রাকের বৈশিষ্ট্য, তার মানে ছত্রাককে, এই যে ফানজাই যেটা আছে, এই ফানজাই অর্থাৎ তোমার হচ্ছে কোন গ্রুপের জীব, থ্যালোফাইটা প্রকৃতির, তার মানে ফানজাই হচ্ছে তোমার থ্যালোফাইটা প্রকৃতির। তো ফানজাই বা ছত্রাক যেটা আছে এই হচ্ছে তোমার কি প্রকৃতির, এই হচ্ছে থ্যালোফাইটা প্রকৃতির। এই ইনফরমেশনটা জাস্ট একটু মাথায় রাখবা। থ্যালোফাইট, ঠিক আছে, থ্যালোফাইট। আচ্ছা,
থ্যালোফাইট কেন বলা হয় বলো তো? কেউ বলতে পারবে নাকি? থ্যালোফাইট হচ্ছে নর্মালি যদি বলি যাদের দেহকে তোমার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে আমরা থ্যালোফাইটা বলি। যদি বলি ছত্রাকের দেহকেও মূল কাণ্ড পাতা কোনটা এটা আলাদাভাবে বিভক্ত করা যায় না, তাই ছত্রাককে আমরা কি বলি? থ্যালোফাইটা বলে থাকি। ঠিক আছে, এটা মাথায় রাখো। দেখো মাইকোলজি, এই মাইকোলজি কি? মাইকোলজি হচ্ছে কথাটা আসছে হচ্ছে তোমার ছত্রাক থেকে। তার মানে মাইকোলজি কি? যেখানে তোমার ছত্রাকের গঠন, আকার, আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলাপ আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মাইকোলজি। তার মানে হচ্ছে তোমার যদি বলি মাইকোলজি কি, এটা হচ্ছে তোমার এই ছত্রাক সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে, এই ছত্রাক সম্পর্কিত বিদ্যা যেটা আছে। আর শৈবাল সম্পর্কিত যে বিদ্যা আছে, এই শৈবাল সম্পর্কিত অ্যাসিড না, এটা হচ্ছে শৈবাল সম্পর্কিত কি বিদ্যা, এটার নাম কি বলো তো ভাইয়া? এটা হচ্ছে অ্যালগোলজি। অ্যালগোলজি অর্থাৎ এলজি মানে হচ্ছে তোমার শৈবাল, ফানজাই মানে হচ্ছে ছত্রাক। এলজি থেকে কথাটা আসছে কি? অ্যালগোলজি। অর্থাৎ শৈবাল সম্পর্কিত যে বিদ্যা আছে সেটাকে আমরা কি বলি? অ্যালগোলজি বলে থাকি। এখন দেখো নিম্নের কোনটি অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়? এই যে অপুষ্পক উদ্ভিদ অর্থাৎ কি হয় না? ফুল উৎপন্ন হয় না। ফুল উৎপন্ন হয় না। কোন কোন উদ্ভিদে ফুল উৎপন্ন হয় না ভাইয়া? যদি এরকম প্রশ্ন আসে তাহলে কোনটা হবে? দেখো তো, একটা হচ্ছে থ্যালোফাইটা, এই ছত্রাক, থ্যালোফাইটা যেটা ছত্রাকে ফুল উৎপন্ন হয় না। আর একটা হচ্ছে বায়োফাইটা, আর একটা হচ্ছে টেরিডোফাইটা। কোনোটাতেই তোমার কি হয় না? ফুল উৎপন্ন হয় না। আর হ্যাঁ, এই যে ফুল সিলেবাস যেগুলো আছে না ভাইয়া, এই ফুল সিলেবাসে তুমি বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। সেই সাথে তোমাদের হাতে যেহেতু সময় কম, তোমরা কি করবা? আরেকটা জিনিস হচ্ছে অধ্যায়ের পিছনে অধ্যায়ের সার সংক্ষেপ যে আছে, সেই সার সংক্ষেপে তুমি কি করবা? এই ইনফরমেশনগুলো একটু সার সংক্ষেপের মধ্যে দেখবা। এই সার সংক্ষেপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সো ওইগুলো পড়লেও তোমার দেখবা যে এমসিকিউ কমন পড়তেই পারে। ঠিক আছে, তোমার এই যে হাজী দানেশ গুচ্ছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই অংশগুলোতে প্রশ্ন পড়ছে। ও আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, যে গুচ্ছর কথা যেহেতু বললাম, তো গুচ্ছর জন্য তোমাদের জন্য আমরা কিন্তু মেসন থেকে একটা কোর্স নিয়ে আসছি। ঠিক আছে, যেখানে হচ্ছে তোমাদের যদি কারো প্রস্তুতি এমন থাকে যে জিরো থাকে একদম, যে সে দেখা যাচ্ছে এই কয়েক মাস ভালো মতো পড়ে নাই, বা তার পড়ছে বাট তার বেসিকে অনেক দুর্বলতা আছে, তো আমরা সেই বেসিক থেকে একদম পড়ানো শুরু করবো, একদম রুট লেভেল থেকে বেসিক থেকে বা রুট লেভেল থেকে পড়ানো শুরু করবো। যেহেতু আমাদের হাতে সময় আছে, তোমার হচ্ছে ঈদের পরে বা এপ্রিল মাসে হচ্ছে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, সো এই 2 মাসের মধ্যে তোমাদের, বা 2 মাস না 3 মাস আমরা হাতে পাচ্ছি, এই 3 মাসের মধ্যে তোমাদের সর্বোচ্চ সংখ্যক সবচেয়ে গোছানো প্রস্তুতি মেসন দিবে। সো আশা করবো তোমরা সবাই আমাদের পাশে থাকবা। ঠিক আছে, আর কোর্স ফি কিন্তু খুবই স্বল্প, বাট তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও বা কোর্স ফি দেখতে চাইলে তোমরা কি করো? তোমরা এই ভিডিওর প্রথম কমেন্ট যে আছে সেই প্রথম কমেন্টটা চেক করো একবার। ঠিক আছে ভাইয়ারা, এখন দেখো এই যে ফুল উৎপন্ন হয় না কোথায়? তোমার থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, কোনোটাতেই উৎপন্ন হয় না। ঠিক আছে, এই তিনটাতে এই কোনোটাতেই কি হয় না বলতো? অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়। এই তিনটাই অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত, এই তিনটাই অপুষ্পক উদ্ভিদ। তিনটাই কি? অপুষ্পক উদ্ভিদ। এই তিনটাই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, যেহেতু বলছে অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়। অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত নয় কোনটা? অপুষ্পক উদ্ভিদ বা ফুল উৎপন্ন হয় না এরকম উদ্ভিদের অন্তর্ভুক্ত নয় কোনটা? কোনোটাই না, কারণ এই তিনটাই হচ্ছে তোমার অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এই তিনটাই কি? অপুষ্পক উদ্ভিদ। চলো এখন দেখবো ফার্নের সমগ্র পাতাকে কি বলি আমরা? সোরাই, ফ্রন্ট, পিনা নাকি র্যাকিস? কোনটা বলবো? ফার্নের সমগ্র পাতাকে বলি আমরা ফ্রন্ট। ঠিক আছে, ফার্নের কুণ্ডলিত কচি পাতা, মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতা আছে একটা, মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতা কি বলি? ক্রোজিয়া। ঠিক আছে, আর যদি থাকে ফার্নের কুণ্ডলিত কচি পাতা, সরি, মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতা যেটা আছে সেটাকে আমরা কি বলবো? সারসিনেট ভার্নেশন। যদি মুকুল অবস্থায় কথাটা উল্লেখ থাকে তাহলে হচ্ছে সারসিনেট ভার্নেশন। যদি বলি কুণ্ডলিত কচি পাতা, ফার্নের ক্ষেত্রে এটা, ঠিক আছে, তাহলে হচ্ছে নাম কি? ক্রোজিয়ার। এটা মাথায় রাখবা। আর আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে সানফার্ন কাকে বলা হয়? ঠিক আছে, সানফার্ন হচ্ছে টেরিস। টেরিসকে বলি, কাকে বলি? টেরিস, টেরিডোফাইটার অন্তর্ভুক্ত। যদি বলি পামফার্ন কাকে বলি? সাইকাস। পামফার্নকে সাইকাস। এই প্রশ্নগুলো কতবার যা আসছে বিভিন্ন ভার্সিটিতে। ঠিক আছে, এরপরে দেখো
তোমার যদি বলি সোরাইপিনা, র্যাকিস, এই যে এই জিনিসগুলো যা আছে এই জিনিসগুলো জাস্ট এই জিনিসগুলো থেকে কখনো আসলে প্রশ্ন হয় নাই, বাট তোমার এই ফ্রন্ট সম্বন্ধে প্রশ্ন হয়েছে যে ফার্নের সমগ্র পাতা কি বলছে এখানে, সমগ্র যে পাতা আছে এই সমগ্র পাতাকে কি বলবো আমরা, ফ্রন্ট বলবো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো গুপ্তবীজী উদ্ভিদ যে আছে, গুপ্তবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের, গুপ্তবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শস্য যেটা আছে, এন্ডোস্পার্মের নাম কি, শস্য। গুপ্তবীজী কোনটা, এই গুপ্তবীজী মানে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, গুপ্তবীজী হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। যদি বলি নগ্নবীজী উদ্ভিদের কত, নগ্নবীজী উদ্ভিদের হচ্ছে হ্যাপ্লয়েড, এইটা হচ্ছে। আর যদি বলি গুপ্তবীজী উদ্ভিদের, গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদের শস্য বা শ্বাস, এন্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস, যেভাবে প্রশ্ন হবে না কেন তুমি সেভাবে আনসার করবে। এটা হচ্ছে ট্রিপ্লয়েড। যদি বলি এই হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড কারটা, হ্যাপ্লয়েড হচ্ছে নগ্নবীজীরটা। ঠিক আছে, হ্যাপ্লয়েড কোনটা, নগ্নবীজী উদ্ভিদের, নগ্নবীজী উদ্ভিদের শস্য বা শ্বাস কি ধরনের, এইটা হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। আর যদি বলি যে তোমার গুপ্তবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শ্বাস বা শস্য কোন ধরনের, এটা হচ্ছে তোমার ট্রিপ্লয়েড ধরনের। এখন দেখো নষ্টক, এইটা কোন ধরনের জীব, এই নষ্টকের কথা যে আছে, নষ্টক কোন ধরনের জীব, এই নষ্টক, তারপরে কি আছে তোমার অ্যানাবেনা, নষ্টক প্লাস অ্যানাবেনা, এরা কি, এরা হচ্ছে এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, নষ্টক আর অ্যানাবেনা কি, নষ্টক অ্যানাবেনা এরা হচ্ছে তোমার সায়ানো ব্যাকটেরিয়া, এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো ধান কোন প্রকৃতির ফল, এই যে ফলের যে প্রকারভেদ আছে না, এই ফলের প্রকারভেদ সপ্তম অধ্যায় যে আছে, ফলের কি প্রকারভেদ, ফলের প্রকারভেদ, এটা কি, এটা হচ্ছে এই অংশ থেকে পড়বা। দেখো কি কি আছে, ক্যাপসিউল, বেরি, সাইজোকার্প নাকি ক্যারিওপসিস। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসবে। এই যে ফলের যে প্রকারভেদটা আছে, এই ফলের প্রকারভেদ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু তোমাদের কি করতে হবে ভাইয়ারা বলো তো, এই অংশগুলো একটু তোমাদের পড়তে হবে যে কোনটা কোন ধরনের ফল। এই ফলের অংশ যে আছে এটা থেকে বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই যে এই ফল, তারপরে হচ্ছে তোমার আরো কি কি আছে বলো তো, এই ফলের প্রকারভেদ তো পড়লাই, ফলের প্রকারভেদ পড়ার পর আরো কি পড়বা, প্লাসেন্টেশন বা অম্রা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, প্লাসেন্টেশন বা অম্রা বিন্যাস, অম্রা বিন্যাস, তারপরে কি পুষ্পপত্র বিন্যাস, অম্রা বিন্যাস, আর কি করবা, পুষ্পপত্র বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, এই জিনিসগুলো তোমার কি করতে হবে ভাই, পড়তেই হবে। ঠিক আছে, এখন দেখো এখানে যেটা আছে তোমার হচ্ছে ধান কোন প্রকৃতির ফল, তো এইটা যদি প্রশ্নে আসে তাহলে কি করবা বলো তো, আনসার কোনটা, আনসার হচ্ছে এই যে তোমার ক্যারিওপসিস যেটা আছে, এই ক্যারিওপসিস হচ্ছে ধান, সেই সাথে কি ধান, সেই সাথে ধান প্লাস গম, ধান প্লাস গম হচ্ছে ক্যারিওপসিস। ঠিক আছে, এখন যদি বলি তোমাদের ক্যাপসিউল যেটা আছে, এই ক্যাপসুল কোনটা, এই ক্যাপসিউল হচ্ছে তোমার ধুতুরা ধান পাট, সরি ধুতুরা ঢেঁড়স পাট, ঢেঁড়স আর কোনটা পাট, এরা তিনটা হচ্ছে তোমার কি এই ক্যাপসিউল। এরপরে বেরি, বেরি কোনটা, কলা টমেটো। যদি বলি তোমার সাইজোকার্প কোনটা, এই সাইজোকার্প যেটা আছে এটা হচ্ছে ধনে। ঠিক আছে, এটা আবার কেউ ধান মনে করো না, এটা হচ্ছে ধনে। তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনটা কোন প্রকৃতির ফল। এরপরে চলো আমরা দেখবো নিচের কোনটা এককোষী। দেখো তো ভাইয়া, মূলরোম, কাণ্ড, কচি পাতা কোনোটি নয়। কাণ্ড কি এককোষী হয় না, কাণ্ডের মধ্যে অসংখ্য কোষ আছে, কাণ্ড বহুকোষী। কচি পাতা যেটা আছে পাতার মধ্যেও কি অসংখ্য কোষ আছে, বহুকোষী। বাট মূলরোম যেটা আছে এটা একটি মাত্র কোষ থেকে সৃষ্টি হয়, তাই মূলরোমটা কি তোমার বলো তো ভাইয়া, মূলরোম এককোষী। তবে যদি কখনো আসে কাণ্ডরোম যেটা আছে, এই কাণ্ডরোম কি ধরনের, এই কাণ্ডরোম যেটা আছে, মূলরোম হচ্ছে এককোষী, বাট কাণ্ডরোমের কথা বললে এইটা হচ্ছে তোমার কি বহুকোষী। ঠিক আছে, মূলরোম এককোষী, কাণ্ডরোম কি, কাণ্ডরোম হচ্ছে বহুকোষী। এই ইনফরমেশনগুলো যেন কখনো মিস না হয়। একটা যখন পড়বা তখন বাকিগুলোও দেখার ট্রাই করবা। ঠিক আছে, একটা অধ্যায় যখন পড়বা বা একটা এমসিকিউ যখন সলভ করবা, এমসিকিউ রিলেটেড বাকি অংশগুলো পড়ার ট্রাই করবা। দেখো কোনটি বাস্ট ফাইবার, এই বাস্ট ফাইবার কোনটাকে বলা হয়, ফ্লোয়েম ফাইবার, জাইলেম ফাইবার, কর্টেক্স ফাইবার নাকি মেডুলা ফাইবার। ফ্লোয়েম ফাইবার যেটা আছে, এই ফ্লোয়েম ফাইবারকে কি বলি আমরা, বাস্ট ফাইবার বলি। এটা কোথায় দেখা যায়, পাটে দেখা যায়, পাটে, পাটের আঁশ উদাহরণ। ঠিক আছে, এই যে পাট যে আছে, পাটের আঁশ, পাটের কি আঁশ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এখন মূলের বহিতককে কি বলে, মূলের বহিতককে কি বলে, এপিডার্মিস, এক্সোডার্মিস, এপিব্লেমা নাকি এন্ডোডার্মিস। এটা হচ্ছে তোমার এই এপিব্লেমা যে আছে, এই এপিব্লেমা হচ্ছে মূলের বহিরাবরণ বা বহিতক। আর এপিডার্মিস যদি বলি এটা হচ্ছে কাণ্ডের বহিরাবরণ বা কাণ্ডের ত্বক, কাণ্ডের বহিরাবরণ, বহিরাবরণ বা ত্বক। ঠিক আছে, এখন এদের উৎপত্তি কোত্থেকে বলতো, এদের উৎপত্তি হচ্ছে তোমার এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে, উৎপত্তি
এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে। এপিডার্মাল কি থেকে? টিস্যুতন্ত্র থেকে। এখন তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে, সেই সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বলতো কি? একটা জিনিস মাথায় রাখতে হবে যে এপিডার্মিস হচ্ছে কাণ্ডের বহিরাবরণ, আর এপিব্লেমা হচ্ছে মূলের বহিরাবরণ। আর উৎপত্তি কোথায়? এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে। এরপরে যদি বলি গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি, এইটাও মাথায় রাখো, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি। টিস্যুতন্ত্রের উৎপত্তি পেরিব্লেম নামক ভাজক টিস্যু হতে। কোথা থেকে? পেরিব্লেম নামক ভাজক টিস্যু হতে। পেরিব্লেম নামক কি হতে? ভাজক টিস্যু হতে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সেই সাথে তোমার কি ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা আছে ওইটার প্রকারভেদ মাথায় রাখবা এই অধ্যায় থেকে। ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আসে। প্রকারভেদ, ঠিক আছে। সেই সাথে আরো কিছু দেখবা যেটা হচ্ছে হাইডাথট দেখা যায় কোথায়? হাইডাথট বা পানিরন্ধ্র যেটা, পানিপত্রন্ধ্র যেটা হাইডাথট, এটা দেখা যায় ঘটক, ঘাস, টমেটো, কচু, যেটায় পানি সরাসরি গাটেশন আকারে বের হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? চুয়ানো বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো? চুয়ানো বলবো। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখবা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিফর উদ্ভিদ কোনটা? এই সিফর উদ্ভিদ যেটা আছে সেটা কি? আম, আখ, গম নাকি আলু? এটা আনসার হচ্ছে আখ। এই সিফর উদ্ভিদ থেকেই তোমার 17-18তে আসছে, 16-17তেও প্রশ্ন আসছে ভাই, টানা 2 বছর কিন্তু আসছিল। সো এই সিফর উদ্ভিদ সম্বন্ধে মাথায় রাখতে হবে তোমাদের। এবং একটা ছন্দ দ্বারা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে মিল্লাত কাকা বাজারে গিয়ে সরগরম, কারণ ভাই চীনা আপার সাথে ডেটিং এ ব্যস্ত। কি? মিল্লাত কাকা কি করছে? বাজারে গিয়ে সরগরম, বাজারে গিয়ে সরগরম। কারণ কি? কারণ ভাই চীনা আপার সাথে ডেটিং মিটিংয়ে ব্যস্ত। ঠিক আছে, ডেটিং মিটিংয়ে কি? ব্যস্ত। এটা মাথায় রাখতে হবে তোমাদের। দেখো তো কি করবা? ডেটিং মিটিংয়ে ব্যস্ত। এখন কিভাবে লিখবা? দেখো, মিল্লাত অর্থাৎ তোমার কি? মিল্লাত হচ্ছে এক ধরনের কি বলতো? এই মিল্লাত যা আছে, এই মিল্লাত হচ্ছে সিফর উদ্ভিদ। মিল্লাত সিফর উদ্ভিদ। কাকা, কাউন, এই মিল্লাত নিজেই একটা সিফর উদ্ভিদ। ঠিক আছে, এরপর কাউন, বাজরা, বাজার যেটা আছে বাজরা, গিনি ঘাস, সরগাম। ঠিক আছে, এখন দেখো কারণ যেটা আছে এটা কি? ক্রাপ ঘাস, ভাইতে হচ্ছে ভুট্টা, চীনাত, ঠিক আছে, আপারতে হচ্ছে আপাং। ঠিক আছে, আপাং। এরপরে তোমার কি? ও আচ্ছা, ভাই যেটা আছে, যেটা আছে, এই ইতে হয় আবার ইক্ষু। ভাত হচ্ছে ভুট্টা, ইতে হচ্ছে তোমার কি বলতো? ইক্ষু, চীনা, আপাং। এরপরে কি তোমার? ডেটিং মানে কোনটা? ডাটা। আর মিটিং মানে কোনটা? মুথা ঘাস। এই যে এই ইনফরমেশনগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। কোনটা? সিফর উদ্ভিদ। আশা করি তোমাদের আর কোনো কি হবে না, এই উদাহরণগুলো ভুলে যাবে না। ঠিক আছে, উদাহরণ কিন্তু সহজেই মনে থাকবে। আচ্ছা দেখো, এরপর যেটা আছে কফি তৈরি। এই কফি তৈরিতে কোনটি ব্যবহৃত হয় বলো তো কেউ? দেখো, কচি পাতা, শীর্ষমুকুল, বীজ নাকি কাণ্ড? হ্যাঁ, নর্মালি কফি তৈরিতে তোমার কি ব্যবহৃত হয়? এই বীজ ব্যবহৃত হয়। এবং কফি কোন ধরনের পদার্থ? এটা হচ্ছে ডাইইউরেটিক পদার্থ। কি পদার্থ? এটা হচ্ছে ডাইইউরেটিক পদার্থ। ঠিক আছে, এটা কি ধরনের পদার্থ? এটা হচ্ছে ডাইইউরেটিক পদার্থ। অর্থাৎ যারা মূত্র উৎপাদন বৃদ্ধি করে। যারা কি করে? মূত্র উৎপাদন বৃদ্ধি করে। যারা মূত্র উৎপাদন বাড়ায়। এই ইনফরমেশনটুকু জাস্ট মাথায় রাখবা। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? নিষেক হইছে, অর্থাৎ নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? শস্য মানে কি? এই এন্ডোস্পার্ম। ঠিক আছে, এই শস্য মানে কি? এন্ডোস্পার্ম বা শ্বাস। ঠিক আছে,
নিষেকের পূর্বে কোনটাতে উৎপন্ন হয়? মস, ফার্ন, জিমনোস্পার্ম নাকি অ্যাঞ্জিওস্পার্ম? এই জিমনোস্পার্ম যেটা আছে, এই জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ যেটা আছে এই নগ্নবীজিতে, আর অ্যাঞ্জিওস্পার্ম যেটা আবৃতবীজি। এটা কখন হয়? নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয়। এবং সেই সাথে কি হয় না বলতো? এই জিমনোস্পার্মের মধ্যে আরো এটা হচ্ছে গর্ভাশয় থাকে না, ফল সৃষ্টি হয় না, কি হয়? বীজ উন্মুক্ত থাকে। এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখন চলো আমরা যাব অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজি উদ্ভিদ যেটা, এখানে কি থাকে? এটা হচ্ছে নিষেকের পর, মানে শস্য কখন উৎপন্ন হয়? নিষেকের পর উৎপন্ন হয়। আবৃতবীজিতে শস্য কখন উৎপন্ন হয়? নিষেকের পর। গর্ভাশয় থাকে, ফলে কি উৎপন্ন হয়? ফল উৎপন্ন হয়। কি হয়? বীজ আবৃত থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে দেখো নিষেকের ফলে কি উৎপন্ন হয়। এই যে নিষেকের ফলে কি উৎপন্ন হয়? ফল, বীজ, জাইগোট নাকি ভ্রূণ? নিষেকের ফলে তোমার প্রথমে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে জাইগোট উৎপন্ন হয়। এই জাইগোটটা যে আছে, এই জাইগোটটা ধীরে ধীরে তোমার কিসে পরিণত হয় বলতো? ধীরে ধীরে কোষ বিভাজন হয়। জাইগোট যেটা আছে এই এককোষী, এই জাইগোট কোনটা? এককোষী। এই এককোষী জাইগোট যেটা আছে, এই এককোষী জাইগোট তোমার ধীরে ধীরে কি হয়? কোষ বিভাজিত হয়। এবং এই কোষটা বিভাজিত হওয়ার পর তোমার কিসে পরিণত হয় বলতো? এই এককোষী জাইগোট ধীরে ধীরে কোষ বিভাজনের পর সেটা হচ্ছে তোমার বহুকোষী কিসে পরিণত হয়? বহুকোষী ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, এই বহুকোষী ভ্রূণে যে পরিণত হইলো, এই ভ্রূণটা থেকে তোমার ভ্রূণ থেকে পরবর্তীতে তোমার কি হয়? এই যে তোমার ফল আছে, বীজ আছে, এইগুলাতে পরিণত হয়। যেমন গর্ভাশয় থেকে তোমার ফল উৎপন্ন হয়, আর বীজ পরিণত হয় কোথা থেকে বলো তো ভাই? ডিম্বকটা বীজে পরিণত হয়। ফল, এটা কিসে? গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয় কি উৎপন্ন হয়? গর্ভাশয় ফলে পরিণত হয়। বীজ পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বক কিসে পরিণত হয়? এই ডিম্বকটা হচ্ছে তোমার বীজে পরিণত হয়। এই ইনফরমেশনটুকু মাথায় রাখবা, ঠিক আছে? জাইগোট এককোষী, আর ভ্রূণ যেটা আছে এই ভ্রূণটা হচ্ছে বহুকোষী। অর্থাৎ এককোষী জাইগোট তোমার বারবার কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী কিসে পরিণত হয়? ভ্রূণ যা আছে এই ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, নিষেকের ফলে কি উৎপন্ন হয়? নিষেকের ফলে তোমার নিষেকের পূর্বে ও পরবর্তী অবস্থান। দশম অধ্যায় একটা ছক আছে, নিষেকের পূর্বে ও পরে অবস্থা, ছকটা পড়বা। এই ছকটা পড়বা, এই ছক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এরপরে চলো, কোনটি পার্থেনোকার্পিক ফল? কি ফল? পার্থেনোকার্পিক ফল। দেখো, এখন প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে পার্থেনোকার্পিক ফল কি, আর পার্থেনোজেনেসিস কি একটা, আরেকটা হচ্ছে তোমার কি পার্থেনোকার্পিক ফল কোনটা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখন দেখো, প্রথমে মাথায় রাখতে হবে হরমোন প্রয়োগে বীজহীন ফল। পার্থেনোকার্পিক ফল কোনটা? হরমোন প্রয়োগে বীজহীন ফল। হরমোন প্রয়োগে কি ফল? বীজহীন ফল। হরমোন প্রয়োগে বীজহীন ফল। ঠিক আছে, হরমোন প্রয়োগে বীজহীন ফল সেটা হচ্ছে আমার কি? পার্থেনোকার্পিক ফল। আর যদি বলি পার্থেনোজেনেসিস কি, তাহলে তোমার হচ্ছে নিষেক ছাড়াই ডিম্বাণুর ভ্রূণে পরিণত হওয়া। আর যদি বলি নিষেক ছাড়াই ডিম্বাণুটির ভ্রূণে পরিণত হওয়া, নিষেক ছাড়াই এই প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার পার্থেনোকার্পি। একটা হচ্ছে পার্থেনোকার্পি, ঠিক আছে, আরেকটা হচ্ছে পার্থেনোজেনেসিস। নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপাদন। নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ, এইটার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস। এই দুইটার মধ্যে যেন কখনো উল্টাপাল্টা না হয়। একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর একটা হচ্ছে তোমার ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এগুলো এত ডিটেলসে লাগবে না, বাট মাথায় রাখতে হবে পার্থেনোকার্পিক ফল কোনটা? এই অমৃত সাগর কলা, ঠিক আছে, সেই সাথে কমলা লেবু, ঠিক আছে। এই কমলা লেবু এরা কি বলতো? এই যে লেবু, কমলা লেবু, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি? এই পার্থেনোকার্পিক ফল, ঠিক আছে। আর পার্থেনোজেনেসিস হচ্ছে
পার্থেনোজেনেসিস যেটা আছে, আবার আরেকটা জিনিস আছে অ্যান্ড্রোজেনেসিস। এই অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে তোমার সরাসরি শুক্রাণু থেকে তোমার কি উৎপন্ন করা, ভ্রূণ উৎপন্ন করা, অ্যান্ড্রোজেনেসিস। আরেকটা টার্ম আছে কি অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রোজেনেসিস এটা কি? এটা হচ্ছে শুক্রাণু থেকে ভ্রূণ উৎপন্ন করা, নিষেক ছাড়াই শুক্রাণু থেকে ভ্রূণ উৎপন্ন করার প্রক্রিয়া হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। এই ইনফরমেশনগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে। এরপরে দেখো উদ্ভিদে ডিম্বকের নিষেক পরবর্তী দশা কোনটা? এই যে ডিম্বক নিষেকের পর কিসে পরিণত হয়? ওই যে বললাম ছক, দশম অধ্যায়, ছক দশম অধ্যায়, নিষেকের পূর্বে ও পরবর্তী অবস্থা যে ছকটা আছে ওই ছকটা পড়তে বলছি, ঠিক আছে? ওই ছকের প্রশ্ন এটা। ডিম্বক নিষেকের পর বীজে, ফলে, ভ্রূণে নাকি ইনটাইনে পরিণত হয়। এই যে বীজ যেটা আছে এই বীজে পরিণত হয়, ঠিক আছে? আর ফল কিসে? গর্ভাশয় ফলে পরিণত হয়। সো এই জিনিসগুলো একটু তোমাদের দেখতে হবে। এই ছকটা তোমরা ভালো মতো দেখবা। দেখো জিন প্রকৌশলে গুরুত্বপূর্ণ কোনটা? জিন প্রকৌশলে গুরুত্বপূর্ণ ছত্রাক, শৈবাল, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? অবভিয়াসলি ব্যাকটেরিয়া বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্যাকটেরিয়ার মাধ্যমেই তোমার কি করা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বা জিন প্রকৌশলে তোমার কোনটা ব্যবহৃত হয়? মূলত ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়ার মধ্যেই তুমি কি করতেছো? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতেছো। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যা আছে সেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তুমি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, যেটা জিএম ফুড বলি আমরা, সেটা আমরা তৈরি করতেছি। এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? বা জিএম জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম আছে এটা কে তৈরি করে? এটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া তৈরি, মানে ব্যাকটেরিয়ার দেহে মূলত তুমি কি করতেছো? ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা আছে বা সরি, ব্যাকটেরিয়ার প্লাজমিড বা গোল বৃত্তাকার ডিএনএ আছে, সেই গোল বৃত্তাকার ডিএনএর সাথে তুমি তোমার কাঙ্ক্ষিত ডিএনএ কে যুক্ত করতেছো। ফলে তোমার কি হচ্ছে? এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তুমি কি করতেছো? এই ব্যাকটেরিয়া থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত উৎপাদনটা পাচ্ছ বা কাঙ্ক্ষিত উৎপাদটা পাচ্ছ, ঠিক আছে? এই জিন প্রকৌশলে গুরুত্বপূর্ণ কোনটা? তোমার এই ব্যাকটেরিয়া বা তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রকৌশল মানে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। চলো এখন আমরা যাব কোনটায়? যে প্রক্রিয়া রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে তাকে আমরা কি বলবো? এই জিন প্রকৌশল, ডিএনএ প্রকৌশল, আরএনএ প্রকৌশল সবগুলো, এটা হচ্ছে জিন প্রকৌশল। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়া, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, আমি আগের প্রশ্নে পড়াইলাম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটার নাম কি? সেটার নাম হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সবাই জানো সূর্য শক্তিকে ব্যবহার করার মাধ্যমে ফুড চেইনে সূচনা করে কে? আচ্ছা, প্রথমেই তোমার কি করে? ফুড চেইনের মানে তোমার সূর্য শক্তিকে ব্যবহৃত করার পরে তোমার খাদ্যের যে একটা আছে, চেইন আছে, সেই খাদ্যের চেইনটাকে তোমার সূচনা ঘটায় কে? প্রডিউসার মানে হচ্ছে উৎপাদক, ঠিক আছে? এই উৎপাদকটাকে কে খায়? তোমার উৎপাদক কারা? যেমন এই যে তোমার গাছ, মানুষ কি সূর্যের ধরতে পারে বা কোনো প্রাণী কি সূর্যের আলো ধরতে পারে? পারে না। পারে কে? উদ্ভিদ পারে। তার মানে সেই উদ্ভিদকে আমরা কি করি? আমরা কনজিউম করি বা আমরা গ্রহণ করি। তার মানে এই উদ্ভিদ হচ্ছে উৎপাদক আর আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে খাদক, ঠিক আছে? কারণ উদ্ভিদ কিন্তু কোনো কিছু খায় না, বরং উদ্ভিদকে বিভিন্ন প্রাণী খায়, তাই আমরা হচ্ছে খাদক। খাদককে কি বলি আমরা? কনজিউমার বলি। আর ডিকম্পোজার কারা? এই ডিকম্পোজার হচ্ছে ব্যাকটেরিয়া, যারা হচ্ছে মানে ধরো প্রাইমারি, সেকেন্ডারি, তারপর টারশিয়ারি কনজিউমার যারা আছে, তাদেরকে এই টারশিয়ারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার বা সেকেন্ডারি কনজিউমার, এরা মারা যাওয়ার পরে এদের যে পচনটা ঘটায় আবার মাটির সাথে মিশিয়ে দেয়, তারা হচ্ছে তোমার ডিকম্পোজার, ঠিক আছে? আর প্রডিউসার কারা? প্রডিউসার হচ্ছে উৎপাদক। তার মানে সূর্য শক্তিকে ব্যবহার করে ফুড চেইনের সূচনা করে কে? এটা হচ্ছে উদ্ভিদ করে। এটা হচ্ছে কারা করে? এটা হচ্ছে উদ্ভিদ করে। আর উদ্ভিদ যা আছে এই উদ্ভিদ হচ্ছে তোমার প্রডিউসার, ঠিক আছে? এই জিনিসটুকুই মাথায় রাখবা জাস্ট। হ্রদের কোন অঞ্চলে ফাইটোপ্লাঙ্কটন ও জুওপ্লাঙ্কটন থাকে? হ্রদের কোন অঞ্চলে ফাইটোপ্লাঙ্কটন ও জুওপ্লাঙ্কটন থাকে? লিটোরাল, লিমনেটিক নাকি প্রোফান্ডাল নাকি পেলাজি? কোথায়? এই হ্রদের কোন অঞ্চলে তোমার হচ্ছে জুওপ্লাঙ্কটন যা আছে এই জুওপ্লাঙ্কটন থাকে? অনেক এই প্রশ্নটা কিন্তু তোমাদের ওই যে ফুল সিলেবাস থেকে, ঠিক আছে? এখন তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লিমনেটিক যেটা আছে এটা হচ্ছে তোমার বেলা অঞ্চল, এটা হচ্ছে বেলা অঞ্চল, ঠিক আছে? একটা হচ্ছে বেলা অঞ্চল। আচ্ছা, জুও প্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন কোথায় থাকে? তোমার অগভীর অঞ্চল যেটা, একটা হচ্ছে বেলা অঞ্চল। এই বেলা অঞ্চলটা হচ্ছে তোমার কি? হ্রদের তীরে, হ্রদের তীরের নিকট উত্তাপ অঞ্চল, তীরের নিকট কি? উত্তাপ অঞ্চল। উত্তাপ অঞ্চল যেটা সেটাই হচ্ছে তোমার কি অঞ্চল বলতো? সেইটাই হচ্ছে তোমার এই লিমনেটিক অঞ্চল যেটা আছে, এই লিমনেটিক অঞ্চল, ঠিক আছে? এবং এই যে সরি, একটু মিস্টেক হয়ে গেছে, লিটোরাল যেটা আছে এটা হচ্ছে বেলা অঞ্চল, একটু মিস্টেক হয়ে গেছে আমার, তো বলতেছি। হ্যাঁ, দেখো লিটোরাল দাগাইতে চাই আমি লিমনেটিক দাগাই ফেলছি, ঠিক আছে? এরপর লিমনেটিক যেটা আছে এটা কি?
এইটা হচ্ছে তোমার অগভীর অঞ্চল, এটা হচ্ছে অগভীর অঞ্চল। এই অঞ্চল যেটা আছে এই অগভীর অঞ্চল, এই লিমনেটিক হচ্ছে অগভীর অঞ্চল। এই লিমনেটিকের মধ্যেই মূলত তোমার কি থাকে, এই লিমনেটিকের মধ্যেই ফাইটোপ্লাঙ্কটন ও জুওপ্লাঙ্কটন থাকে। আরেকটা হচ্ছে প্রোফান্ডাল, যেটা সেটা হচ্ছে গভীর অঞ্চল। ঠিক আছে, এই গভীর অঞ্চলে কি থাকে, গভীর অঞ্চলে তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, মৃতজীবী থাকে, বা হচ্ছে তোমার কি বিভিন্ন পরজীবী মাছ থাকে, যারা হচ্ছে অন্য একটা মাছকে ভক্ষণ করে তোমার বেঁচে থাকে, এই টাইপের জিনিসগুলো থাকে। সো এই যে এই অগভীর অঞ্চল যেটা আছে, এই অগভীর অঞ্চলে তোমার কি থাকে, এই ফাইটোপ্লাঙ্কটন ও জুওপ্লাঙ্কটন থাকে। তো হ্রদের যে প্রকারভেদ আছে ওইখানে তুমি দেখতে পাবা। এটা হচ্ছে তোমার 12 অধ্যায় যেটা আছে, এটা 12তম অধ্যায় যেটা আছে ওই অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, এটা কত অধ্যায়, এটা হচ্ছে 12 অধ্যায় যে আছে, 12 অধ্যায়ের প্রশ্ন। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন ধরনের উদ্ভিদে এরেনকাইমা থাকে? এই এরেনকাইমা বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলি, এরেনকাইমা বলি। বায়ু কুঠুরি, এই বায়ু কুঠুরি কার মধ্যে থাকে জানো? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা যারা আছে, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলি, এরেনকাইমা। কাইমাকে কি বলি, এরেনকাইমা বলি। বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। এবং এই বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোথায় দেখা যায়? এইটা হচ্ছে তোমার এই জলজ উদ্ভিদ যেটা আছে, জলজ উদ্ভিদে, মরুজ উদ্ভিদেও না, স্থলজ উদ্ভিদেও না। সো এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে জলজ উদ্ভিদে দেখা যায়। বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলি, এরেনকাইমা বলে থাকি। এই জিনিসটুকু মাথায় রাখবা। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোনটি প্রাথমিক খাদক? কোনটি প্রাথমিক খাদক? বৃক্ষরাজি, বাঘ, হরিণ নাকি ময়ূর? এই যে প্রশ্নটা আছে যে কোনটা প্রাথমিক খাদক, ঠিক আছে, এই খাদকের মধ্যে যে আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে, যে কোনটা প্রাথমিক খাদক, কোনটা হচ্ছে তোমার সেকেন্ডারি খাদক, বা মানে কোনটা হচ্ছে তোমার প্রাইমারি খাদক, কোনটা হচ্ছে সেকেন্ডারি খাদক। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে আমাদের। এখন এটা যে আছে, যারা হচ্ছে বৃক্ষকে কনজিউম করে, ঠিক আছে, প্রডিউসারকে কনজিউম করে যারা, তারা হচ্ছে প্রাথমিক খাদক। তারা হচ্ছে এই হরিণ, অর্থাৎ হরিণ সরাসরি ঘাস খায়। ময়ূর বা বাঘ যারা আছে তারা কিন্তু সরাসরি ঘাস খায় না। সো এই স্পেসিফিক হরিণ কিন্তু কখনো মাংস খায় না। হ্যাঁ, তোমার ময়ূর যে আছে, ময়ূর অনেক সময় তোমার ঘাস খাইতে পারে, সেই সাথে তারা কি করে, তারা ছোট ছোট লার্ভা জাতীয় প্রাণীও খায়, অর্থাৎ তারা মাংসাশীও, বাঘও মাংসাশী। বাট হরিণ এ কোনো ধরনের মাংস ভক্ষণ করে না। সো এ অলওয়েজ তোমার কি করে, এ অলওয়েজ ঘাস জাতীয় খাদ্য বা হচ্ছে তোমার এই যে বৃক্ষ টাইপের খাদ্য যারা আছে তাদেরকে ভক্ষণ করে। তার জন্য হরিণ কি, হরিণ হচ্ছে তোমার প্রাথমিক খাদক বা প্রাইমারি খাদক। সো আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার এই গ নাম্বারটা, ঠিক আছে। আর এই বৃক্ষরাজি যেটা, এটা হচ্ছে উৎপাদক। বাঘ তোমার ক্ষেত্র বিশেষে তোমার সেকেন্ডারি বা টারশিয়ারি খাদক, দুই ধরনের খাদকই হয়ে থাকে, ঠিক আছে। এখন আমরা যাব কোনটা বলতো, প্রাণী বিজ্ঞান যা আছে, এই প্রাণী বিজ্ঞান অংশে আমরা প্রবেশ করলাম। আমাদের উদ্ভিদ বিজ্ঞান অংশটুকু শেষ, এখন আমরা যাব প্রাণী বিজ্ঞান যে অংশটা আছে। ক্যারোলাস লিনিয়াস কত সালে নামকরণ প্রবর্তন করেন? ক্যারোলাস লিনিয়াস কত সালে নামকরণটা প্রবর্তন করছে? 1870, 1678, 1753, 1663, 68। এটা হচ্ছে 1753 সালে, ঠিক আছে। কে করছে? এই ক্যারোলাস লিনিয়াস। উনি হচ্ছে তোমার কি, উনি হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তক। এই দ্বিপদ নামকরণটা কে করছে? এই দ্বিপদ নামকরণের প্রবর্তন কে করছে? ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। এটা কোন ধরনের নামকরণ? এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। আর যদি বলি ত্রিপদ নামকরণের কথা, ত্রিপদ নামকরণ হচ্ছে পাখিবিজ্ঞানী স্লেজেল। ত্রিপদ নামকরণ, এই ত্রিপদ নামকরণটা কে করছে? পাখিবিজ্ঞানী স্লেজেল। ওনারা হচ্ছে এই ত্রিপদ নামকরণ করছে, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি? আমাদের জাতীয় মাছ কোনটা ভাইয়ারা? এটা হচ্ছে ইলিশ। তো ইলিশের সাইন্টিফিক নেম কি? ইলিশের সাইন্টিফিক নেম দেখো এখানে কি আছে, টেনুয়ালোসা ইলিশা, টেনুলোসা ইলিশা, টেনোলোসা ইলিশা। এই যে বানান তো জানো, এটা নিচে দেখো এখানে কিন্তু পরের যেটা আছে, প্রজাতি যেটা আছে, এটা কিন্তু ছোট হাতের, ঠিক আছে। আনসার কোনটা? আনসার হচ্ছে এই টেনুয়ালোসা ইলিশা। সবগুলাই ছোট হাতের, বাট বানান যদি সঠিক বলি তাহলে ক নাম্বার বানানটা হচ্ছে সঠিক, যেটা হচ্ছে কি তোমার টেনুয়ালোসা ইলিশা, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। হাইড্রাতে কোন ধরনের নিষেক হয়? আচ্ছা, হাইড্রা যদিও তোমার কি, হাইড্রা হচ্ছে তোমার মাথায় রাখবা, আচ্ছা, উভলিঙ্গ। হাইড্রা উভলিঙ্গ বা একলিঙ্গ বিশিষ্ট হতে পারে। উভলিঙ্গ বা একলিঙ্গ, বা উভলিঙ্গ যদি তুমি ধরো, অর্থাৎ তার দেহে তোমার কি হয় বলতো, তার দেহে শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই আছে। শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই আছে, শুক্রাশয়ও আছে, ডিম্বাশয়ও আছে। তার মানে শুক্রাশয়, এই শুক্রাশয় কি উৎপন্ন হয়? শুক্রাণু। আর ডিম্বাশয়ে কি উৎপন্ন হয়? ডিম্বাণু। তার মানে শুক্রাণু আর ডিম্বাণু, তার নিজের দেহে যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু আছে, তার মানে তারা মিলিত হয়ে তোমার কি করতে পারে বলো তো ভাইয়া? এই শুক্রাণু আর ডিম্বাণু যেটা আছে,
এই শুক্রাণু আর ডিম্বাণু তারা মিলিত হয়ে তোমার কি তৈরি করতে পারে ভাইয়া বলো তো? শুক্রাণু আর ডিম্বাণু এরা মিলিত হয়ে তোমার কি তৈরি করতে পারে? এরা হচ্ছে তোমার জাইগোট তৈরি করতে পারে। তার মানে যদি নিজের দেহের মধ্যে যে শুক্রাণু আর ডিম্বাণু আছে তারা যদি তোমার মিলিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? স্বনিষেক। স্বনিষেক। কিন্তু হাইড্রার মধ্যে একটা ঝামেলা হয়, ঠিক আছে? শুক্রাশয় যে মৌসুমে তৈরি হয়, ডিম্বাশয় ওই সেম সময় তৈরি হয় না। দেখা যায় শুক্রাশয় আর ডিম্বাশয় 1 মাস আগে পরে তৈরি হয়, ফলে শুক্রাণুটা রিলিজ হয় এক সময়, ডিম্বাণু রিলিজ হয় অন্য সময়। তার মানে হাইড্রার দেহে শুক্রাশয় ডিম্বাশয় বা হাইড্রা উভলিঙ্গ হলেও হাইড্রার মধ্যে যে ঝামেলাটা ঘটে সেটা হচ্ছে একটা হাইড্রার শুক্রাণু তার নিজের ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না, একটা হাইড্রার শুক্রাণু অপর হাইড্রার ডিম্বাণুকে নিষিক্ত করে। দ্যাট মিনস তোমার এইখানে হাইড্রার মধ্যে কখনোই কি ঘটে না? স্বনিষেক ঘটে না। উভলিঙ্গ তবে কি ঘটে না? তবে স্বনিষেক ঘটে না। যদি স্বনিষেক না ঘটে তার মানে একটা হাইড্রার শুক্রাণু অপর হাইড্রার ডিম্বাণুকে কি করে? নিষিক্ত করে। তার মানে এইটা কি? এটার নাম হচ্ছে পরনিষেক। আনসার কোনটা? আনসার হচ্ছে খ নাম্বার, অর্থাৎ পরনিষেক। ঠিক আছে? সমীকরণিক বিভাজন কোনটা? মায়োসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস সবগুলোই। সমীকরণিক বিভাজন হচ্ছে এই মাইটোসিস যেটা আছে, এই মাইটোসিসকে আমরা কি বলি ভাইয়া? এই মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। চলো পরবর্তী প্রশ্নে যাই। তেলাপোকার উদর কয়টি খণ্ডকে বিভক্ত? আচ্ছা, এই যে দেখো প্রথম অধ্যায় যেটা আমি দেখলাম যে হাইড্রা আছে বা আছে, বিভিন্ন পর্ব যে আছে এই পর্বের বৈশিষ্ট্যগুলা পড়বা, লার্ভা দশার নামগুলা পড়বা। ঠিক আছে? বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য, লার্ভা দশার নামগুলা পড়বা। এখন দেখো তেলাপোকার উদর কয়টি খণ্ডে বিভক্ত? এই তেলাপোকার যে উদর আছে 4টি, 10টি, 6টি নাকি 12টি? নর্মালি যদি বলি এখানে প্রশ্নের আনসারটা আসলে ভুল। ঠিক আছে? তেলাপোকার উদর হচ্ছে 11টি খণ্ডকে বিভক্ত। 11টি খণ্ডকে বিভক্ত। এখানে উত্তরটাই দেওয়া নাই, বাট তোমাদেরকে যে কোশ্চেন ব্যাংক দেখে আনসারটাই করা হয়েছে বা এই প্রশ্নগুলো বসানো হয়েছে ওইখানে আমি দেখছিলাম যে 10টি খণ্ডকে বিভক্ত দিয়ে দিচ্ছে, বাট এটা আসলে অ্যাকচুয়াল আনসারই নাই। ঠিক আছে? এটা আনসারই নাই। তবে এইখানে তেলাপোকার উদর খণ্ডকে তোমার শ্বাসরন্ধ্র আছে 8টি। ঠিক আছে? উদর খণ্ডকে শ্বাসরন্ধ্র আছে 8টি। এই উদর খণ্ড যে আছে এই উদর খণ্ডে তোমার কি আছে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল যেটা বলি আমরা, কি বলি? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এই যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসরন্ধ্র বা কি? স্পাইরাকল কয়টা? 8টি। ঠিক আছে? আর যদি বলি বক্ষাঞ্চলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কয়টা? 2টা। তো মাথায় রাখবা যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল যেটা বলি আমরা, শ্বাসরন্ধ্র নর্মালি যদি বলি শ্বাসরন্ধ্র হচ্ছে 10টি, মোট হচ্ছে 10টি। 2টি বক্ষাঞ্চলে, ঠিক আছে? আর 8টি কোথায়? উদর অঞ্চলে। আর 8টা হচ্ছে উদর অঞ্চলে। সো এইটা তোমাদের আনসার যেটা দেওয়া আছে 10টি, বাট তোমরা মাথায় রাখো তেলাপোকার উদর খণ্ডক আসলে টোটালি 11টা খণ্ডকে বিভক্ত, এটা 10টা খণ্ডকে বিভক্ত নয়। ঠিক আছে ভাইয়ারা? এটা কয়টা খণ্ডকে বিভক্ত নয়? এটা 10টা খণ্ডকে বিভক্ত নয়। মানুষের পিত্তরস খরিত হয় কোনটি থেকে? লালা গ্রন্থি, অগ্নাশয়, মূত্রাশয় নাকি যকৃৎ? আচ্ছা, অনেকের মধ্যে দেখবা যে প্রশ্ন আসবে পিত্তরস কোথা থেকে খরিত হয়। অনেকে বলবে পিত্তরস কোথা থেকে খরিত হয়। এটা আনসার অনেকে ভাববে কি পিত্তথলি থেকে খরিত হয়। না ভাইয়া, পিত্তথলিতে জমা থাকে। ঠিক আছে? পিত্তথলিতে জমা থাকে। কারো যেন কনফিউজড না হোক কেউ। পিত্তথলিতে কি হয়? জমা থাকে। জমা থাকে। ঠিক আছে? এই পিত্তথলি যা আছে এই পিত্তথলির মধ্যে কি থাকে? জমা থাকে। এখন দেখো এই পিত্তরস খরিত হয় কোনটি থেকে? পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে। আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। এই পিত্তথলিতে যে জমা থাকে সেই পিত্তথলি থেকে তোমার আবার কি উৎপন্ন হয় বলো তো ভাইয়া? সেই পিত্তথলিতে যে জমা হয় সেই পিত্তথলি থেকে তোমার লালারসটা বা এই যে পিত্তরসটা যে আছে পিত্তরসটা তোমার কিভাবে ক্ষুদ্রান্তে চলে যায় সেটা হচ্ছে তোমার কোলেসিস্টোকাইনিন নামক এক ধরনের এনজাইম আছে, এই এক ধরনের হরমোন আছে। এই কোলেসিস্টোকাইনিন হরমোনটা তোমার হচ্ছে পিত্তাশয়ের সংকোচন ঘটায় তোমার কি করে? এই পিত্তরসকে তোমার হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে প্রেরণ করে। পিত্তাশয়ের সংকোচন ঘটায়, ফলে পিত্তরস কি হয়? ক্ষুদ্রান্তের মধ্যে প্রেরিত হয়। ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখবা। আর পিত্তরস খরিত হয় মূলত যকৃৎ থেকে, আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। কারো যেন ভুল না হয়। অনেক সময় তোমার অপশনে সরাসরি প্রথম অপশন পিত্তথলি দিয়ে দিল। যখন প্রথম অপশন পিত্তথলি দিয়ে দিবে ম্যাক্সিমাম স্টুডেন্ট পিত্তথলি দাগায় ভুল করে আসবে। পিত্তথলি থেকে বা খরিত হয় না, পিত্তথলিতে জমা থাকে। ক্ষরণ হয় হচ্ছে কোথা থেকে? তোমার হচ্ছে এই যকৃতে। প্রোটিন পরিপাকের সর্বশেষ অবস্থা কোনটা? পলিপেপটাইড, প্রোটিয়েস, পেপটাইড নাকি? এই প্রোটিয়েস হচ্ছে একটা এনজাইম। নর্মালি পলিপেপটাইডকে আমরা
প্রোটিন বলে থাকি, ঠিক আছে। আর পেপটাইড হচ্ছে তোমার যখন প্রোটিনটা ভেঙে সহজ উপাদানে পরিণত হয় বা সরল উপাদানে পরিণত হয় সেটারে বলি পেপটাইড। আর সর্বশেষ ধাপ যেটা আছে, যেটা একদম প্রোটিন তৈরির মনোমার, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটাকে আমরা কি বলি? প্রোটিন তৈরির মনোমার বা প্রোটিনের কি মনোমার, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়, ঠিক আছে। একটা আছে পেপটাইড বন্ধন, এই পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয় তোমার কি তৈরি করে? পলিপেপটাইড তৈরি করে, যেটা হচ্ছে তোমার কি, যেটাই হচ্ছে আমাদের প্রোটিন বলে থাকি। এখন দেখো, মানব দেহের যকৃতে অতিরিক্ত গ্লুকোজ কিসে রূপান্তরিত হয়ে যকৃতের সঞ্চয় কোষে জমা থাকে? অতিরিক্ত গ্লুকোজ কোনটার প্রভাবে জমা হয়? ইনসুলিনের প্রভাবে জমা হয়, ইনসুলিনের প্রভাবে জমা হয়। জমা হয় এবং কি রূপে জমা হয়? এই গ্লাইকোজেন রূপে জমা হয়। এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, এই তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি জানো? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। আবার এই গ্লাইকোজেন যখন ভাঙা গ্লুকোজে পরিণত হয়, এই গ্লাইকোজেন যখন প্রয়োজন অনুসারে ভাঙে গ্লুকোজে পরিণত হয়, তার নাম হচ্ছে, কোন হরমোন কাজ করে জানো? গ্লুকাগন হরমোন কাজ করে। আমি কিন্তু এই অপশনের মধ্যে দাগায় দাগায় জাস্ট বুঝাইতেছি, গ্লুকাগন হরমোন কাজ করে, ঠিক আছে। এবং প্রক্রিয়ার নাম কি? একটা হচ্ছে গ্লুকাগন, প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, 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 ঠিক আছে। এটা মাথায় রাখবা, গ্লাইকোজেনো কি লাইসিস, এটা মাথায় রাখবা। আরেকটা টার্ম আছে গ্লুকোনিওজেনেসিস, কি? গ্লুকোনিওজেনেসিস, এই টার্মটা মাথায় রাখবা। অশর্করা থেকে শর্করা তৈরি হওয়ার প্রক্রিয়া, অশর্করা, অর্থাৎ তোমার প্রোটিন বা লিপিড থেকে যদি শর্করা তৈরি হয়, ঠিক আছে। আর লিপিড ভাঙন, লাইপোজেনেসিস, সরি লিপিডস সংশ্লেষ, গ্লুকোজ থেকে যদি লিপিডে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে লিপিড সংশ্লেষ, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে লিপিড, এটা নাম হচ্ছে লাইপোজেনেসিস। আর যদি বলি লিপিডের ভাঙন, লাইপোজেনোলাইসিস, সরি লাইপোলাইসিস, লাইপোজেনেসিস। আর একটা হচ্ছে লিপিড ভাঙন, লাইপোলাইসিস। এগুলো একটু মাথায় রাখবা। এই যে আমরা যে বলি না সবসময় যে তুমি হচ্ছে ফ্যাট বা কম খাও, আসলে না, তুমি কার্বোহাইড্রেট যদি বেশি খাও, সেই কার্বোহাইড্রেটটা তোমার অতিরিক্ত যে কার্বোহাইড্রেটটা আছে, সেই অতিরিক্ত কার্বোহাইড্রেটটা তোমার দেহে কি হয়? তোমার দেহে গ্লাইকোজেন আকারে জমা হয়। বাট যদি এই গ্লাইকোজেন কিন্তু যকৃৎ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে, অর্থাৎ 1500 ঘন সেন্টিমিটার বা 1500 তোমার যেটা আছে যে 1500 মিলিগ্রাম বা হচ্ছে 1500 গ্রাম বা হচ্ছে তোমার কি 1500 গ্রাম বা হচ্ছে তোমার 1.5 কেজি, এর বেশি পরিমাণ কিন্তু গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করতে পারবে না। তখন অতিরিক্ত গ্লুকোজ যদি তখনও তোমার শরীরে থেকে যায়, সেই অতিরিক্ত গ্লুকোজটা তোমার এই যে লিপিড আকারে মানে লিপিডে পরিণত হয়, ঠিক আছে। এই লিপিডে পরিণত হয়, এই লিপিডে পরিণত হওয়ার যে কি আছে, এই লিপিডে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে লাইপোজেনেসিস, অর্থাৎ লিপিড সংশ্লেষণ, গ্লুকোজ থেকে লিপিড তৈরি হওয়ার প্রক্রিয়া, সেটা হচ্ছে লাইপোজেনেসিস। এবং এই সময় তোমার দেহে মূলত কি হয়? এই ফ্যাট আকারে জমা হয়ে যায়, অর্থাৎ তখন আমাদের মেদ বাড়ে, ঠিক আছে। আমরা যে বলি না মেদ বাড়ে, এটা কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে। সো মেয়েরা যারা ক্লাস করতেছো তারা সবাই কিন্তু সাবধান, ঠিক আছে। এখন দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিশ্চিত হয় কোনটা? ইনসুলিন, গ্লুকোজ, গ্যাস্ট্রিন, সবগুলো। এটা হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, তারপর কি সোমাটোস্ট্যাটিন, সেই সাথে আরেকটা মাথায় রাখবা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, সেই সাথে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই জিনিসগুলা কি হয়? নিঃসৃত হয়, ঠিক আছে। এই জিনিসগুলা পড়বা, এই জিনিসগুলা জাস্ট একটু পড়বা। অর্থাৎ আনসার কোনটা? আনসার হচ্ছে ইনসুলিন। এরপরে দেখো, লোহিত রক্তকণিকা যে আছে, এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? ঠিক আছে, এটা হচ্ছে 50 দিন, 70 দিন, 90 দিন নাকি 120 দিন। এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে তোমার 120 দিন যে আছে, এই 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। এবং লোহিত রক্তকণিকার তোমার হচ্ছে বয়স ভেদের সংখ্যা, বয়স ভেদের সংখ্যা, এই ইনফরমেশনটুকু পড়বা। বয়স ভেদের সংখ্যা
সবচেয়ে বেশি পরিমাণ থাকে ভ্রূণদেহে। তারপরে হচ্ছে লিউকোপেনিয়া বলতেছি, এই লোহিত রক্তকণিকার যে আছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কোনটাকে বলা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, বয়স ভেদে সংখ্যা এইটা পড়তে হবে তোমাদের। এরপরে উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, মানে এই জিনিসগুলো একটু জাস্ট দেখবা, লোহিত রক্তকণিকার বেসিক ইনফরমেশনগুলা কি, বেসিক তথ্যগুলা, বেসিক ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো একটু দেখবা, ঠিক আছে। এখন চলো আমরা পরবর্তী অংশে যাই। সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, নীল রক্তকণিকা, অনুচক্রিকা। সবচেয়ে বড় লোহিত রক্তকণিকা, ওই যে সবচেয়ে বড় রক্তকণিকা আমি শুরুতেই পড়ায় আসছি, লোহিত রক্তকণিকা, ঠিক আছে। সবচেয়ে বড় হচ্ছে লোহিত রক্তকণিকা, আর অনুচক্রিকা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, ঠিক আছে। সবচেয়ে ক্ষুদ্র কোনটা? অনুচক্রিকা, সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুচক্রিকা। এরপরে চলো রক্তের আপেক্ষিক গুরুত্ব, যেটা এই আপেক্ষিক গুরুত্ব মানে কি? আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব, এটা কত? 1.065, ঠিক আছে, এটা 1.065 আপেক্ষিক গুরুত্ব। তারপরে পিএইচ কত? 7.35 থেকে 7.45। এভারেজ কত জানো? এভারেজ হচ্ছে 7.4, এটা মাথায় রাখবা। এরপরে রক্তের হচ্ছে সামান্য ক্ষারীয়, এই যে 7.35 থেকে 7.45 মানে কি? সামান্য ক্ষারীয়, এটা একটা ইনফরমেশন। তারপর তোমার যদি বলি রক্ত দৈহিক ওজনের কত পার্সেন্ট? দৈহিক ওজনের 8%, 8%, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জাস্ট তোমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কি করবা? একটু মাথায় রাখবা। রক্তের বেসিক ইনফরমেশন। নিচের কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে? কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে? এটা অনেক আগের প্রশ্ন, 17-18 প্রশ্ন। সো তোমাদের বইয়ে যেটা আছে যে উটের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকলেও, বাট আদতে ওইটা নিউক্লিয়াস কিনা এখনো পুরোপুরি শিওর না। বাট কোন প্রাণীর না, এটা হচ্ছে কোন স্তন্যপায়ী প্রাণীর। স্তন্যপায়ী, অনেক প্রাণীর ইয়েতে নিউক্লিয়াস আছে, অনেক প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস আছে, বাট স্তন্যপায়ীর মধ্যে উটে আছে। যদিও পরবর্তী অনেকে বলছে যে ওইটা উটের মধ্যে যেটা দেখা যায় ওইটা আসলে তোমার নিউক্লিয়াস না, বাট তারপরেও তর্ক সাপেক্ষে ধরে নেওয়া হয় উটের মধ্যেই কি আছে? নিউক্লিয়াস আছে। এবং উট কি স্তন্যপায়ী প্রাণী। এখন দেখো অক্সিজেনের অভাব হলে হৃৎপিণ্ডের গতি কি হয়? কমে, বাড়ে, একই থাকে, কোনোটি নয়। অক্সিজেনের অভাব হলে তোমার হৃৎপিণ্ডের গতি কি হয়? বৃদ্ধি পায়, ঠিক আছে। অক্সিজেনের অভাব হলে হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায়। কয়েকটা টার্ম আছে, হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া, তারপরে হচ্ছে তোমার কি? অ্যাপনিয়া, ডিপসোনিয়া। এই যে এই টার্মগুলো যা আছে এর মধ্যে এই হাইপোক্সিয়া, অ্যাপনিয়া, এই হাইপোক্সিয়া হচ্ছে তোমার যদি অক্সিজেনের মাত্রা খুবই কমে যায়, তোমার দেহে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে সেটা বলবো আমরা হাইপোক্সিয়া, ঠিক আছে। আর অ্যাপনিয়া কোনটা? যদি ঘুমের টাইমে কারো শ্বাসকষ্টের মতো বা শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেনের অভাব দেখা যায় ঘুমের মধ্যে, তখন দেখা যায় যে সে অক্সিজেন গ্রহণ করতে পারতেছে না বা করতে খুব কষ্ট হচ্ছে, তাহলে সেটার আমরা বলবো অ্যাপনিয়া বা স্লিপ অ্যাপনিয়া। আরেকটা আছে ডিপসোনিয়া, যদি অক্সিজেনের মাত্রা খুব কমে যায়, ঠিক আছে, তাহলে সেটার আমরা কি বলবো? অক্সিজেনের মাত্রা খুব কমে গেলে যদি শ্বাসকষ্টে খুবই সমস্যা হয় তাহলে সেটারে বলবো আমরা ডিপসোনিয়া, ঠিক আছে। আর আরেকটা আছে অ্যানোরক্সিয়া। কিছু কিছু ক্ষেত্রে তোমার দেহে অক্সিজেন মাত্রা তোমার দেহে স্বাভাবিকের চেয়ে যদি কম থাকে তাহলে সেটা হচ্ছে তোমার কি? ওই হাইপোক্সিয়া আর অ্যানোরক্সিয়া হচ্ছে যদি এই ক্ষেত্রে তোমার অক্সিজেনটা আরও একটু বেশি পরিমাণে কম থাকে তাহলে সেটা হচ্ছে অ্যানোরক্সিয়া। তো এই টার্মগুলো একটু জাস্ট দেখবা, ঠিক আছে, এই টার্মগুলো একটু দেখবা, এইটা হচ্ছে এইগুলো একটু দেখবা। এইগুলার মধ্যে তোমার কি হয়? এইগুলার ফলে তোমার কি হয়? হৃৎপিণ্ডের গতি বাড়ে, কারণ তোমার তখন বেশি পরিমাণ অক্সিজেনের জন্য হৃৎপিণ্ড বারবার হাঁপাতে থাকে, ঠিক আছে, হৃৎপিণ্ডের গতি বাড়ে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। চলো আমরা পরবর্তী টার্মে যাই। কিডনি রোগ নির্ণয় নির্দেশক হিসেবে কোনটি দেখা যায়? এই যে নির্দেশক বা ইন্ডেক্স হিসেবে রক্তের কোন উপাদান দেখা যায়? ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড নাকি কিটোন বডি? এটা হচ্ছে ক্রিয়েটিনিন, যেটা আছে ক্রিয়েটিনিনের মাত্রাটা মাথায় রাখবা। এই ক্রিয়েটিনিনের মাত্রা যেটা আছে এইটা হচ্ছে পুরুষে স্বাভাবিক অবস্থায় পুরুষে তোমার 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। যদি বলি স্ত্রীতে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার,
ঠিক আছে, এই ইনফরমেশনটুকু মাথায় রাখবা। প্রতি অণু অ্যামোনিয়া সৃষ্টিতে কতটি এটিপির প্রয়োজন হয়? 9টি, 6টি, 3টি, 42টি। এটা মাথায় রাখবা, এটা হচ্ছে 3টা এটিপির প্রয়োজন হয় প্রতি অণু অ্যামোনিয়া সৃষ্টিতে, অর্থাৎ এই অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, এই যে NH3 সৃষ্টিতে কয়টা তোমার কি হয়? এটিপির প্রয়োজন হয়। 3টা এটিপির প্রয়োজন হয়ে থাকে। এটা একটু মাথায় রাখার ট্রাই করবা, ঠিক আছে? এটা কিন্তু একটা তথ্যমূলক ইনফরমেশন, এটা আসতে পারে পরীক্ষায় যে প্রতি অণু অ্যামোনিয়া সৃষ্টিতে কয়টা এটিপির প্রয়োজন হয়? 3টা। অ্যামোনিয়া প্লাস তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরা মিলে কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। ইউরিয়া এটা কোথায় তৈরি হয় জানো? এটা হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে। অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? যকৃতে। ইউরিয়া সৃষ্টি হয় যকৃতে, আর ইউরিয়া নিষ্কাশিত হয় বা নিঃসৃত হয় ইউরিক অ্যাসিড হিসেবে। সেটা কোথায় নিঃসৃত হয় বলতো? বৃক্কের মাধ্যমে। আর অ্যামোনিয়া কিন্তু এই ইউরিয়া বা ইউরিক অ্যাসিড এদের চাইতে বেশি ক্ষতিকর, ঠিক আছে? অ্যামোনিয়া এটা কি? এটা হচ্ছে বেশি ক্ষতিকর, বেশি ক্ষতিকর। ইউরিয়া বা ইউরিক অ্যাসিডের চাইতে বেশি ক্ষতিকর কোনটা? এই অ্যামোনিয়া। এটা মাথায় রাখবা। এরপরে কোন হরমোন রক্তের পানি সাম্য রক্ষায় কাজ করে? অ্যাড্রেনালিন, লুটিনাইজিং হরমোন, এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, থাইরোক্সিন হরমোন। এটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, এই পানি ভারসাম্য রক্ষায়। অ্যান্টিডাইউরেটিক, অ্যান্টিডাইউরেটিক, অ্যান্টিডাইউরেটিক। এটা কি করে? এটা হচ্ছে একটা, ওই যে তোমাদের শুরুতে আমি পড়াইলাম না, একটা ডাইইউরেসিস, ডাইইউরেটিক পদার্থ। কে? কফি হচ্ছে ডাইইউরেটিক পদার্থ, যারা মূত্র উৎপাদন বৃদ্ধি করে। আর অ্যান্টিডাইইউরেটিক হরমোন, ঠিক আছে, এরা কি করে? মূত্র উৎপাদন কম, হ্রাস করে। মূত্র উৎপাদন হ্রাস করে, ফলে কি হয়? মূত্র ঘন হয়, মূত্রে পানি কম থাকে। মূত্র কি হয় ভাইয়া? মূত্র ঘন হয়, ঠিক আছে? মূত্র কেমন হয়? মূত্র ঘন হয়ে থাকে। এই এডিএইচ, অ্যান্টিডাইইউরেটিক হরমোন যেটা আছে, এ হচ্ছে ধরো অনেক সময় আমাদের দেহে পানির পরিমাণ কম থাকে। যেমন আমরা রমজান মাসে রোজা রাখি না ভাইয়া? ওই রমজান মাসে রোজা রাখলে দেখা যায় আমাদের শরীরে কি থাকে? পানির পরিমাণ অনেক কম আছে। এখন ওই অবস্থায় তোমার শরীরে পানি একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এর নিচে যদি তোমার দেহে পানির পরিমাণ কমে যায় না, তাহলে তোমার কোষগুলো মারা যাইতে পারে, ফলে তোমার শরীরে এক ধরনের শক লাগতে পারে, প্যারালাইসিসের মতো ঝামেলা হতে পারে। তখন কি করে? আমাদের যখন মূত্র উৎপাদন হয়, সেই মূত্র থেকে অতিরিক্ত পানিটা শোষণ করে নিয়ে আসে। কে নিয়ে আসে? তোমার বৃক্ক শোষিত হয়, বৃক্ক কর্তৃক নির্বাচনমূলক পুনঃশোষণ আছে, ওই প্রক্রিয়ার মাধ্যমে তোমার অতিরিক্ত পানিটা শোষিত হয়ে আসে। কার প্রভাবে? এই এডিএইচ বা অ্যান্টিডাইইউরেটিক হরমোনের প্রভাবে। এবং অতিরিক্ত পানিটা যখন শোষিত হয়ে আসে, তখন তোমার কি হয়? তখন তোমার অধিক পরিমাণে ঘন মূত্র উৎপন্ন হয়, অর্থাৎ মূত্রে পানির পরিমাণ কম থাকে, ফলে তোমার মূত্রটা কি হয়ে যায়? ঘন হয়ে যায়, এবং মূত্র ঝাঁঝালো হয়। এবং কেমন হয়? মূত্র কিন্তু মানে তোমার হচ্ছে হলুদ বর্ণের হয়, অর্থাৎ মূত্রটা ঘন হয়ে থাকে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে মূত্রের ঝাঁঝালো গন্ধ কেন হয়? এটা হচ্ছে ইউরোক্রোম নামক এক ধরনের উপাদান আছে। এই ইউরোক্রোম নামক এক ধরনের উপাদানের কারণে মূত্রের গন্ধটা কেমন হয়ে থাকে ভাইয়া? ঝাঁঝালো হয়ে থাকে। আর এডিএইচ যেটা, সেটা হচ্ছে অ্যান্টিডাইইউরেটিক হরমোন। এই অ্যান্টিডাইইউরেটিক হরমোন কি করে? মূত্র উৎপাদন করে, মূত্র উৎপাদন হ্রাস করে, এবং মূত্রে পানি কম থাকে, ফলে মূত্র কি হয়? ঘন হয়। এটা কে করে? অ্যান্টিডাইইউরেটিক হরমোন। এই ডাইইউরেটিক বা ডাইইউরেসিস যেটা আছে, ডাইইউরেসিস মানে মূত্র বেশি পরিমাণ উৎপাদন, আর অ্যান্টিডাইইউরেসিস, অ্যান্টিডাইইউরেসিস বা অ্যান্টিডাইইউরেটিক, অ্যান্টিডাইইউরেসিস মানে হচ্ছে মূত্র কম উৎপাদন হওয়া। এই কাজটা কে করে? অ্যান্টিডাইইউরেটিক হরমোন এই কাজটা করে। অ্যান্টিডাইইউরেসিস, ডাইইউরেসিস মানে যদি মূত্র বৃদ্ধি পাওয়া হয়, অ্যান্টি মানে কি? বিপরীত। অ্যান্টিডাইইউরেসিস মানে মূত্র উৎপাদন হ্রাস পাওয়া। তার মানে ডাইইউরেসিস পদার্থ কারা? কফি। আর অ্যান্টিডাইইউরেটিক হচ্ছে হরমোন, ঠিক আছে? ডাইইউরেটিক পদার্থ হচ্ছে কফি, অ্যান্টিডাইউরেটিক হচ্ছে হরমোন, যেটা তোমার কি করে? মূত্র উৎপাদনটাকে হ্রাস করে। সো এই ইনফরমেশনটা মাথায় রাখবার। এডিএইচ এটা কোথা থেকে খরিত হয় জানো? পিটুইটারি থেকে খরিত হয়। কোথা থেকে ভাইয়া? পিটুইটারি থেকে খরিত। এটা হচ্ছে পিটুইটারি থেকে খরিত হরমোন, ঠিক আছে? এখন দেখো এডিএইচ হরমোনটি, এই যে দেখো কোথাওতে নিঃসরণ হয়। এডিএইচ হরমোনটি কোথাওতে নিঃসরিত হয়। আগেরটা ছিল কত সালে? 16-17 সেশনে। দেখো ওই সেম টপিক থেকে প্রশ্নটা আসছে, এইচএসটি 19-20 সেশনে আসছে, যে এডিএইচ হরমোনটি কোথা থেকে নিঃসরণ হয়? সুপ্রারেনাল গ্রন্থি, সুপ্রারেনাল যেটা বৃক্কের ওপরের অংশ থেকে। ল্যাক্রিমাল, এই ল্যাক্রিমাল হচ্ছে তোমার
সরি, চোখের মধ্যে অবস্থিত, আমাদের চোখে অবস্থিত এক ধরনের গ্রন্থি যার নাম হচ্ছে ল্যাক্রিমাল, পিটুইটারি, আর হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস না, এটা মূলত এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। দেখো একই সেম টপিক থেকে প্রশ্ন আসে, কোনটি মৃদু আলোক সংবেদী? রড কোষ, কোন কোষ? সবগুলোই ঠিক, অন্ধবিন্দু। এটা হচ্ছে কোন কোষ হচ্ছে মৃদু আলোক সংবেদী। মৃদু আলোক সংবেদী কোষ কোনটা? আমাদের এই কোন কোষ যে আছে, এই কোন কোষ হচ্ছে মৃদু আলোক সংবেদী। কোন অস্থিটি মধ্যকর্ণে নাই? মধ্যকর্ণের অস্থি কোনটা? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটাই মধ্যকর্ণের অস্থি। বাকি রইল অ্যাটলাস। এই অ্যাটলাস কিন্তু মধ্যকর্ণের অস্থি না। ঠিক আছে, ঠিক আছে। অ্যাটলাস কি বলতো? প্রথম সার্ভাইকাল কশেরুকা, প্রথম সার্ভাইকাল কশেরুকা, ঠিক আছে, মস্তিষ্ককে বহন করে, বা কাকে বহন করে? মস্তিষ্ককে বহন করে। তোমার গ্রিস দেশের যে আছে, গ্রিস দেশের যে দেবতা আছে, সেই গ্রিক দেশের দেবতা অ্যাটলাসের নাম অনুসরণ করে এটার নাম মানে অ্যাটলাস বসানো হয়েছে। কারণ অ্যাটলাসের হচ্ছে তোমার, অ্যাটলাসকে ওদের প্রধান দেবতা বলা হয়, কারণ সে হচ্ছে গুরু দায়িত্ব বহন করে, তার জন্য তাকে প্রধান দেবতা বলা হয়। ঠিক তেমনিভাবে এই অ্যাটলাস কশেরুকা যেটা আছে, এ কি করে? এ হচ্ছে তোমার মস্তিষ্ককে ধারণ করে রাখে, দেহের অন্যতম একটা ভারী অংশ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এটাকে কি বলে? অ্যাটলাস বলা হয়ে থাকে। ঠিক আছে, এই কশেরুকাকে। হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? জিভায়, ত্বকে, চোখে, কানে। এটা হচ্ছে তোমার, সরি, এই হার্ডেরিয়ান গ্রন্থি যেটা আছে তোমার কোথায়? জিভায়, ত্বকে, চোখে, নাকি কানে? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমার আসার চান্স আছে যে হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থানটা ঠিক কোথায়। আচ্ছা, এক মিনিট। আচ্ছা দেখো, হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? ল্যাক্রিমাল গ্রন্থি যেমন তোমার আছে চোখে, ঠিক তেমনিভাবে হার্ডেরিয়ান গ্রন্থি যেটা আছে সেটা কিন্তু তোমার চোখে অবস্থান করে। ঠিক আছে, এই হার্ডেরিয়ান গ্রন্থি কোথায় অবস্থান করে? তোমার চোখে অবস্থান করে। এই জিনিসটুকু মাথায় রাখবা। এখন দেখো, আইরিশ কত ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত? আইরিশ কত ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত? 2, 4, 5 নাকি 6? এটা হচ্ছে 2 ধরনের অনৈচ্ছিক পেশি যা আছে, এই 2 ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা কি গঠিত? এই আইরিশ গঠিত। ঠিক আছে, কয় ধরনের? এই 2 ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা আইরিশ গঠিত। এখন স্মল পক্স, স্মল পক্সের আরেকটা নাম কি? চিকেন পক্স বলি এটাকে। ঠিক আছে, এই চিকেন পক্স যেটা আছে এইটার প্রতিশোধন, চিকেন পক্স, এটার আরেকটা নাম কি জানো? গুটি বসন্ত। গুটি বসন্ত রোগের টিকা বা ভ্যাকসিন কে আবিষ্কার করে? এডওয়ার্ড জেনার। ঠিক আছে, কে আবিষ্কার করছে? এডওয়ার্ড জেনার। অর্থাৎ গুটি বসন্ত বা চিকেন পক্স বা হচ্ছে স্মল পক্স, এই প্রতিষেধক বা এই টিকার আবিষ্কারকের নাম কি? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। উনি হচ্ছে এই প্রতিষেধক বা টিকা আবিষ্কার করেছেন। জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলি আমরা? ডমিনেন্ট জিন, রেসেসিভ জিন, লিথাল জিন, নাকি কমপ্লিমেন্টারি জিন? এটা হচ্ছে লিথাল জিন। এর প্রভাবে তোমার কত হয়? 2:1, 2:1। তো তোমরা কি করবা? অনুপাতগুলা পড়বা, ফিনোটাইপিক অনুপাত, অনুপাত কি করবা? মুখস্থ রাখবা। ঠিক আছে, অনেক সময় আসে, অনেক সময় প্রশ্নে আসবে সরাসরি। এপিস্ট্যাটিক বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বা তোমার কি পরিপূরক জিনের কোনটা তোমার কি জানি, ফিনোটাইপিক অনুপাত কত, এই জিনিসগুলো কিন্তু আসে। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কি বলি আমরা? যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে আমরা কি বলবো বলো তো ভাইয়া? হাইপোস্ট্যাটিক জিন। আর এপিস্ট্যাটিক জিন যে বাধা দেয়, যে বাধা দেয় সে কি? সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন। যে বাধা দেয় সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, আর যে বাধা পায় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে, একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস, আরেকটা কি? আরেকটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। এই জিনিসগুলো মাথায় রাখবা। কমপ্লিমেন্টারি জিন যেটা পরিপূরক জিন, আর লিথাল জিন যেটা, সেটা বাংলায় কি বলি আমরা? মারণ জিন বলি, পরিপূরক জিন। ঠিক আছে, কমপ্লিমেন্টারি মানে পরিপূরক জিন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকের উৎপন্ন শেষ উপাদান কোনটা? ভিটামিন, খনিজ, অ্যামাইনো অ্যাসিড, নাকি ডাইপেপটাইড? এই যে অ্যামাইনো অ্যাসিড। দেখো সেম প্রশ্নটাই একটু আগে আমরা দেখে আসলাম, আবার এই যে দেখো এইখানেও আসছে সেম অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন জাতীয় খাদ্যের। ঠিক আছে, প্রোটিন জাতীয় খাদ্যের তোমার কি হয়? পরিপাকের উৎপন্ন শেষ উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো, মানব দেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? কোন অঙ্গ কি করতে পারে? গ্লাইকোজেন জমা করতে পারে? পিত্তথলি, অগ্নাশয়, যকৃৎ, নাকি হাড়? এই যে যকৃৎ যা আছে, সেই যকৃৎ ঠিক আছে কি করে? অতিরিক্ত গ্লাইকোজেন সঞ্চয় রাখে, যার জন্য যকৃৎকে কি বলি আমরা? সঞ্চয় ভান্ডার বলে থাকি। আবার সেই সাথে যকৃৎ কি করে? ব্লাডও সঞ্চয় করে থাকে। এখন দেখো, প্রোটিন শনাক্তকারী পরীক্ষা কোনটি? ব্রোমিন পরীক্ষা, বাইউরেট পরীক্ষা, মুরের পরীক্ষা, মূত্রের পরীক্ষা, নাকি কোনোটি নয়? এটা হচ্ছে বাইউরেট টেস্ট। বাইউরেট টেস্ট হচ্ছে প্রোটিন শনাক্ত করা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে বায়োরেট টেস্ট যেটা আছে, এটা হচ্ছে মেইনলি বায়োকেমিস্ট্রির আলাপ আলোচনা। আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম বায়োকেমিস্ট্রিতে যখন পড়ছি তখন এই বায়োরেট টেস্টটা করতে হয়েছে আমাদের। তো এটা হচ্ছে প্রোটিন শনাক্তকারী পরীক্ষা। মাথায় রাখবা যে বায়োরেট টেস্ট। এখন দেখো, এই ইউরেটের মধ্যে কি থাকে? অ্যামোনিয়া থাকে।
ঠিক আছে, এই ইউরেট বা ইউরিয়া যেটা আছে, এই ইউরিয়া বা ইউরিক অ্যাসিড এগুলোর মধ্যে কি থাকে, অ্যামিন মূলক থাকে। আর এই প্রোটিন কি দ্বারা গঠিত, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। অ্যামাইনো অ্যাসিডের মেন যেটা, সেখানে অ্যামিন মূলক আছে। যেহেতু অ্যামিন মূলক দ্বারা অ্যামাইনো অ্যাসিড গঠিত, আবার তোমার ইউরিক অ্যাসিড, ইউরেট এই টাইপের পদার্থ যে আছে এইগুলোতেও অ্যামিন মূলক আছে। তার মানে এইটার নাম হচ্ছে বাই ইউরেট টেস্ট, এবং কি হয়, প্রোটিন শনাক্তকারী। এটা কি অ্যামিন মূলক আছে, অ্যামিন মূলক। আবার এই যে ইউরেট যেটা আছে এখানেও কি থাকে, অ্যামিন মূলক। এইটার মধ্যেও কি আছে, অ্যামিন মূলক। যেহেতু এই দুইটা নামের মধ্যে মিল আছে, তাই এটার নাম কি হবে, বাই ইউরেট টেস্ট। ঠিক আছে, এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখবা। পুঞ্জাক্ষী কোন প্রাণীতে পাওয়া যায়, আরশোলা, ঘাসফড়িং, হাইড্রা, কোনো ব্যাং। এটা হচ্ছে ঘাসফড়িং এর মধ্যে পুঞ্জাক্ষী পাওয়া যায়। ঠিক আছে, পুঞ্জাক্ষী পাওয়া যায় কোথায়, তোমার এই ঘাসফড়িং যে আছে, এই ঘাসফড়িং এর মধ্যে কি আছে, তোমার পুঞ্জাক্ষী আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা। এখন চলো আমরা দেখব কোনটা, নিচের কোনটি মাছ। দেখো, তারা মাছ, তিমি মাছ, চিংড়ি কোনোটি নয়। তারা মাছ, তিমি মাছ, তিমি মাছ স্তন্যপায়ী, চিংড়ি, তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপর চিংড়ি যদি বলি তোমাকে, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে স্তন্যপায়ী, স্তন্যপায়ী একাইনোডার্মাটা। আর এটা কোনটা, এইটা হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে ভাইয়া বলো, এই তিন পর্বের কি মাছ আছে? না, মাছ হচ্ছে তোমার কারা বলো তো, মাছ কনরিকথিস আর অস্টিকথিস, বা অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এরা হচ্ছে তোমার মাছ। ঠিক আছে, তাহলে বাকিরা মাছ নয়, তার মানে কোনোটি নয়। আনসার কোনটা, আনসার হচ্ছে কোনোটি নয়। এরপরে দেখো আমাদের মোটামুটি শেষ আজকের মতো। ঠিক আছে, তো আজকের মতো যেহেতু শেষ হয়ে গেল ভাইয়া, এই ছোট্ট একটা ক্লাস নিলাম। আসলে শেষ সময় এসে তোমাদের এত ক্লাস করতেও ভালো লাগে না, বাট আমি যে টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলো মানে ওই টপিকগুলো একটু ভালো মতো দেখে যাবা। ঠিক আছে, যে টপিকগুলো পড়াইলাম বা যে টপিকগুলো আছে এই প্রশ্নের মধ্যে, মানে এই প্রশ্নগুলো যে টপিক থেকে হয়েছে ওই টপিকগুলো একটু ভালো মতো দেখে যাবা, ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। আর হ্যাঁ, সবার জন্য আরেকবার আমি শেষে আরেকবার কথা বলতেছি যে গুচ্ছ কোর্স আছে আমাদের। এই গুচ্ছ কোর্স ডিটেলস জানতে হলে প্রথম কমেন্ট চেক, জানতে হলে কি করতে হবে, জানতে হলে তোমার কি করতে হবে, প্রথম কমেন্ট চেক করতে হবে। ঠিক আছে, প্রথম কমেন্ট চেক করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, ক্লাসটা কেমন লাগলো ভাইয়া সবাই সেটা জানাও আমাকে, যে কমেন্টে জানাও যে ক্লাসটা কেমন লাগলো। আসলে শর্ট টাইমের মধ্যে এর চেয়ে বেশি আসলে সলভ করলে তোমরাও বিরক্ত হয়ে যাবা। তার চাইতে বেটার যতটুকু করাইছি ততটুকু করো। ইনশাল্লাহ কুমিল্লা আর হাজী দানেশ দুইটা বিশ্ববিদ্যালয় তোমাদের এটা কাজে লাগবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সবার সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। বা গুচ্ছের কোর্স যেহেতু, ওই কোর্সের মধ্যে যেহেতু আমি আসি বায়োলজির দায়িত্বে, তো বায়োলজি একদম শূন্য থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শেষ করার দায়িত্বটা আমার। সো ভাইয়ের উপর ভরসা করে তোমরা দ্রুত গুচ্ছ কোর্সে জয়েন হয়ে যাও। আর দ্রুত কিন্তু আমাদের এই যে গুচ্ছ কোর্স সম্বন্ধে জানতে হলে আবার আমাদের কি বলে দিলাম, প্রথম কমেন্টটা চেক করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।